আহ, মানে আমার নিজের তারপরে মনে হলো যে এই রাস্তাটার কথাটা বলা ভালো। তার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ডিরেকশন থাকে কিংবা রাস্তা থাকে, এবং সব সময় হয়তো নিজেকে সেটা বোঝা যায় না যে আমরা কি করছি না করছি। কিছুদিন বাদে আহ, বুঝতে পারি, মানে দুরকমই হয়, কিছু কিছু জিনিস ভেবেচিন্তে আমরা পদক্ষেপ গুলো নিই, এবং কিছু কিছু সময়। অমৃতা, অমৃতা, কথা ভীষণ কেটে যাচ্ছে। তুই মুখে মানে কাছে মাউথ এটা নে, মাউথ পিসটা নে। এবার বেটার? হ্যাঁ, এবার কি এবার শোনা বেটার। যাচ্ছে মোটামুটি? আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভাবেই হ্যাঁ কথা হ্যাঁ বলবো হ্যাঁ, তাহলে। ওকে। একদম একদম একদম। তো হুম। আচ্ছা, তো আমি একটা পাওয়ার পয়েন্ট একটু শেয়ার করি। আহ আহ, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো আমি যেটা বলতে চাইটা হচ্ছে এবং কলা ভবন থেকে পাশ করে বেরোলাম, তখন আমার এই প্রথম ড্রয়িংটার মতো একটা মানসিকতা ছিল, যেখানে মানে আমার দুনিয়াটা ছোট ছিল এবং নিজেকে আমি প্রচন্ড বড়, এবং মানে আমার নিজের সমস্ত অস্তিত্বটা নিজেকে নিয়েই ছিল। হ্যাঁ, তার মূল কারণটা হচ্ছে হয়তো আমি কি, কেন ইত্যাদি সেইগুলোকে নিয়ে প্রচুর প্রশ্ন ছিল সেই সময় নিজের মধ্যে। এবং ওভার দ্য ইয়ার্স সেটা অলমোস্ট এখন 20 বছর হয়ে গেল আমি পাশ করে বেরিয়ে গেছি কলা ভবন থেকে। মানে আস্তে আস্তে আমি যেটা রিয়েলাইজ করলাম, আমি নিজের কাছে নিজে একটু ইনসিগনিফিকেন্ট হয়ে গেলাম। তখন এখন আমার চারপাশের দুনিয়াটাকে অনেক বড় মনে হয়। এবং ইনফ্যাক্ট মানে আমার এটা ভাবতে বেশ মানে আমার স্বচ্ছন্দ লাগে যে আই এম আ পার্ট অফ আ বিগার ফ্লো, যাকে বলে। তো আমার মনে হয় যে আমার জার্নি ফাইনালি এটাই। বিশেষ করে মানে গত 20 বছর ধরে, বা যদি আমি আমি কলা ভবনে ঢুকেছিলাম স্কুল টুল শেষ করে 1992 সালে, তো সেই তখন থেকে যদি ধরি, তো এইটাই হয়তো একটা, এখনো পর্যন্ত আমি একটা কনক্লুশনে এলাম যে একটু বড় থেকে ছোট হলাম টাইপের। সেটা আমি মিন করছি যেটা আহ, কলা ভবনের একদম লাস্টের দিকে, যে মানে আমি আমার কাছে কেন জরুরি এবং আমার ডিরেকশন কি, আমার কি করা উচিত, আমার কোনটা ভালো লাগে, এই জিনিসগুলো খুব বড় ছিল সেই সময়। এবং তার একটা উম, প্রধান প্রকাশ যেটা ছিল আমার মনে হয় সেটা হচ্ছে সেই সময়কার যে ছবিগুলো, এই কাজগুলো আমার 1998-99 সালে করা, যেখানে সবসময় আমি নিজে উপস্থিত এবং নিজে একটা খুব টাওয়ারিং ফিগার। হ্যাঁ, এবং বাকি সবকিছুই চারপাশে ইত্যাদি টাইপের, সেখানে অনেক কিছু থাকতো। এবং আমি কোনোদিনই খুব একটা বড় কাজ করি না। আমার ছোট এবং চুপচাপ জিনিসে খানিকটা বেশি কমফোর্টেবল লাগে। তো এবং এই যে নিজেকে আহ, নিয়ে নানা রকম কোয়েশ্চেন, নানা রকম গল্প তৈরি করা, নানাভাবে নিজের কথা দেখা, আমি কি দেখছি সেটাই আমার একমাত্র বিষয়বস্তু, এই জিনিসটা অ্যাকচুয়ালি বহু দিন ধরে ছিল। আমি এই সময়টার কাজ খুব বেশি এখানে রাখিনি, কারণ তাহলে সেটা বড্ড বেশি বড় হয়ে যায় আমার মনে হচ্ছে। কিন্তু এই প্রসিডিওরটা অন্তত 10-12 বছর ছিল আমার মনে হয় পাশ করে বেরোনোর পরে, যেখানে আমি এগুলো সবই নিজের কথা, এবং আহ, কখনো সেটা নানা রকম সিম্বল দিয়ে উপস্থিত হয়েছে, কখনো আমি নিজে অ্যাজ আ ক্যারেক্টার সেখানে ছিলাম, কখনো নানা রকম আহ, আহ, ছদ্মবেশ, স্যাটায়ার ইত্যাদি, অন্য রিপ্রেজেন্টেশন, সিম্বলিক রিপ্রেজেন্টেশন মানে সেটা মানে একেবারে নন লিভিং অবজেক্টও হতে পারে, নানা রকম নিজের একটা হাত, একটা পা, মানে অনেকগুলো কিছু মোটিভ ছিল যেগুলো আমার খুব প্রিয় মোটিভ, বারবার তারা ফিরে আসতো। এ ধরনের অনেক জিনিস ছিল, কিন্তু একটা সময়ের পর আমার মনে হয় 1910, 11, 12 এই সময়টা আমার কাছে খুব জরুরি একটা সময়, যখন অনেকগুলো জিনিস পাশাপাশি ঘটতে থাকে। এই সময় 1 নম্বর জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আহ, আমার একটা বোর্ডাম আসতে থাকে এই ধরনের কাজ করা, এবং আমি পেন্টিং এর ছাত্রী ছিলাম। এবং আমার
আমি খুবই কখনো না মানে খুব একটা মিডিয়াম নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট, একেকজনের একেক ধরনের টেনডেন্সি থাকে তো। আমার সেই টেনডেন্সিটা খুব একটা ছিল না। আমার সবসময়ই যেটা প্রধান এবং ১ম কৌতূহলের ব্যাপার ছিল একটা গল্প বলা এবং সেটা কিভাবে বলা যায়, কতভাবে বলা যায়। সেখানে মিডিয়াম জিনিসটা খুব বেশি প্রয়োজনীয় আমার কাছে ছিল না কখনো। কিন্তু এই সময়টায় অনেকগুলো জিনিস হলো। ১ নম্বর জিনিস হচ্ছে এই যে আমার একটা বোর লাগতে শুরু করা। প্রথমত এই 2 ডাইমেনশনাল সারফেস আগেই আমার খুব বোরিং লাগতে শুরু করলো। এবং তখন আমি ভাবছিলাম যে কি করা যায়, কি করা যেতে পারে। এবং আরেকখানাও যেটা জিনিস হলো যে, যে ধরনের কাজ আমি করছিলাম, যেসব জায়গায় আমি দেখাচ্ছিলাম এই সময় আ আ ২০১০ পর্যন্ত ২০০০ ৫-৬ থেকে শুরু করে আমার কলকাতা, দিল্লি অথবা বম্বেতে আমি ৭-৮ খানা ৬-৭ খানা সোলো শো আমার করা হয়ে গিয়েছিল। কিন্তু আমার না ওই প্রসেসটা একটু বোরিং লাগছিল তারপরে। হ্যাঁ? যে এবং আমি বেসিক্যালি কিন্তু খুব একটা এক্সট্রোভার্ট একজন মানুষ নই। হ্যাঁ? তো আমার কাজের প্র্যাকটিসটা ভীষণ বেশি পরিমাণ স্টুডিও ওরিয়েন্টেড ছিল। যে আমি একা বসে, বসে কাজ করছি এবং তারপরে একটা সেট অফ কাজ হয়ে গেলে আমি ডিসপ্লে করছি। ওইটা আমার একটু নিজেরই একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে মানে সারা জীবন কি এরকমই চলবে নাকি? এবং তারপরে যেটা হলো যেসব জায়গায় নানা জায়গায় কাজ করছিলাম, কিছু করছিলাম সেইখানেও একটা ব্রেক উপস্থিত হলো এবং আমার খুব ডেসপারেটলি তখন মনে হচ্ছিল যে একখানা জিনিস চেঞ্জ করারও দরকার এসছে এবং নিজের গল্প আমার আর বলতে ভালো লাগছে না। কারণ আমার এত কিছু রোমাঞ্চকর জীবন নয় যে সারা জীবন ধরে খালি নিজের কথা বলে যাব। আহ এই সময়টায় অনেকগুলো উম, মানে এইগুলোকে কাটানোর জন্যে আমি ডিসিশন নিই। ১ নম্বর ডিসিশন হচ্ছে আমি ভাবলাম কিছু নতুন জিনিস শেখা যাক। একটা জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে কলকাতাতেই অনুপম চক্রবর্তী বলে আমাদের কলা ভবনেরই একজন সিনিয়র আছেন, যিনি একজন তার একটা অসাধারণ পেপার মেকিং স্টুডিও আছে, নিরুপমা পেপার একাডেমি বলে। ওর কাছে গিয়ে আমি পেপার মেকিং, বই বাঁধানো ম্যানুয়ালি কি করে হাতে করে বই বাঁধাতে হয়, নানা রকম বই বাঁধানোর টেকনিক ইত্যাদি এই জিনিসগুলো শিখি। সেটা সম্ভবত ২০১০-এ এবং ২০১২-তে আমি কলকাতা সিগাল পাবলিশিং স্কুল থেকে ওদের একটা পাবলিশিং স্কুল খুলেছিল সেই সময়। সেইখান থেকে আমি বুক ডিজাইনিং এর একটা প্রফেশনাল কোর্স করি। মানে এই দুটোই আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও প্রফেশনাল বুক ডিজাইনিংটাকে আমি প্রফেশনালি নিইনি তারপরে। আমি আহ, খুব একটা কাজ করিনি প্রফেশনালি সেভাবে কখনো বুক ডিজাইনিং নিয়ে। কিন্তু ওই শেখাটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে এবং বহু অচেনা মানুষের সঙ্গে দেখা হলো। কারণ তার আগে না একটা বহু বছর ধরে আমার মূল চেনা জানা ছিল কিন্তু শুধুমাত্র ভিজুয়াল আর্টিস্টরা। হ্যাঁ, এবার এই সময়টা থেকে যেটা হলো অনেক রকম লোকের সঙ্গে আলাপ হতে শুরু করলো। এই সিগাল পাবলিশিং স্কুল যেখানে অনেক রকম ছেলে মেয়ে এলো এবং প্রত্যেকেই মানে অ্যাসপায়ারিং এডিটর, পাবলিশার, বুক ডিজাইনার এবং তারা একমাত্র আমি বোধহয় সেখানে একটা ভিজুয়াল আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম। প্রত্যেকেরই নানা রকম অন্য ব্যাকগ্রাউন্ড ছিল, সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। প্রচুর পাবলিশারের সঙ্গে আলাপ হলো সেই সময় এবং এই যখন আমাদের এই পার্টিশন সংক্রান্ত শো এর নানা রকম কথোপকথন চলছিল সেখানে আমি বারবার বলছিলাম যে ২০১২ সালে যেটা হয় এই সিগাল স্কুলে উর্বশী বুটালিয়া আসেন একজন ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার হিসেবে। উনি একটা টক দেন ওখানে, যেটা আমাকে ভীষণ রকম এফেক্ট করে। ওনার আদার সাইড অফ সাইলেন্স বলে বিখ্যাত যে বই, সেটার আমি সত্যি কথা বলতে কি তখন আমি নাম শুনিনি। আমি সেই প্রথম আমি সেটার কথা জানলাম এবং যেটা পাঞ্জাব সাইডের পার্টিশনের গল্প এবং আমার নিজের ব্যক্তিগত পারিবারিক গল্প, যেটা আমার ভীষণ ভাবে সেটা আমাকে টাচ করে। উনি এত প্যাশন নিয়ে সেই গল্পটা বলেছিলেন এবং উনি একটা খুব জরুরি কথা তখন বলেছিলেন, সেটা হচ্ছে যে আহ, এই পার্টিশনের কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন আমাদের দেশে হয়নি। একটা খুব সচেতন ভাবে সেটা বন্ধ রাখা হয়েছিল যাতে ওই স্মৃতিটা আস্তে আস্তে লোকের মন থেকে চলে যায়। স্মৃতির থেকেও বড় কথা সেই হিংসার ভাবটা। কিন্তু উনি বলছিলেন এখন এই সময়টায় ওইটা ধরে রাখাটা খুব জরুরি, নয়তো এটা হারিয়ে যাবে। এবার এই উর্বশী পুটালিয়ার এই কথাটা আমি বহুবার আমার বন্ধু বান্ধব
সার্কেল যা, সেইখানে বহুবার সেই কথাটা আমি বলেছি লোককে। এবং আমি অনেক আলোচনা করতাম এবং সেই সময় থেকে খুব একাডেমিক্যালি নয়, কিন্তু আমি সাধারণভাবে আম আম এটা নিয়ে পড়াশোনা করতে থাকতাম। যেখানে যা বই পেতাম, যদি কারুর কাজ দেখতে পাই, নানা রকম নেটে তোমার ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে প্রচুর এই নিয়ে কাজ হতে শুরু করেছে গত অন্তত 10 বছর ধরেই। সেইগুলো যখন যা পেতাম আমি দেখতাম খুঁজে খুঁজে, নানা রকম বই পড়তে চেষ্টা করতাম, যা পেতাম বা যা শুনতাম যেটা পড়া উচিত, এই ধরনের আর কি। কিন্তু খুব মানে আমার সবসময় অনেককে বলতাম বন্ধুদের মধ্যে যে এটা নিয়ে কেন কাজ করছিস না, কাজ করা উচিত ইত্যাদি। তো যাই হোক, তো এই সময় 2013-14 সালে আমার মনে হয় এই ধরনের নিজের গল্প বলা যেটা, সেই ধরনের আমি একটা মানে শো করি, যেটা মানে সেই ফ্লো এর মধ্যে আমার মনে হয় লাস্ট, সেটা 2013 সালে কলকাতাতে, যেটা আগেও বললাম যে 11, 12, 13 এই সময়টা, এই সালগুলো আমার জন্য খুব কঠিন একটা সময়। যে আহ, মানে এক একটা টাইম আসে আমার মনে হয় যখন সবকিছু আটকে যায়, বন্ধ হয়ে যায়, কোনো রাস্তা পাওয়া যায় না কোন দিকে যাব। তো আহ, এই শোটার যখন হচ্ছিল, এই শোটার নাম বিং ব্ল্যাক। সেই শোটার আমি কোনো ছবি এখানে রাখিনি, সেটা কলকাতাতে হয়েছিল। সেখানে আমার আলাপ হয় খুব অদ্ভুত ভাবে দুজন বিদেশি মানুষের সঙ্গে। তারা কলকাতায় এসেছিলেন তার আগের দিন, এবং ওই গ্যালারিটা যেখানে, তার খুব কাছেই ওরা থাকছিলেন। তো মানে আগের দিন সন্ধ্যেবেলা নেবে দেখেছিলেন পাশে একটা গ্যালারি আছে, করে দেখতে এসেছিলেন, এবং আমার সোলো শো চলছিল তখন ওখানে। এবং সেদিন আমি বাই চান্স গ্যালারিতে ছিলাম, এবং তারপরে উনি আমাকেই জিজ্ঞেস করেছিলেন যে আমার এটা বেশ ভাল লাগছে, এর কে আর্টিস্ট, একটু বলতে পারবে? তো আমি বললাম আমি আর্টিস্ট। তো তখন উনি খুব খুশি হয়ে আলাপ করলেন আমার সঙ্গে এবং বললেন উনি একটা ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে, ওরা দুজনেই ছিলেন, ওদের নাম হচ্ছে অ্যালান টেলর এবং জেরি জিব্রাল বলে দুজন আমেরিকান কিউরেটর অ্যানথ্রোপোলজিস্ট। ওরা ওরা একটা ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে এসেছিলেন ভারতবর্ষে, মানে একদম একটা মানে মানে সেই ওয়াইল্ড গুজ চেজ এর মতো একখানা জিনিস নিয়ে, এই ফলোইং দ্য বক্স বলে ওদের একটা প্রজেক্ট ছিল। এবং ওরা আমাকে বললেন যে এটাতে আমার সঙ্গে কাজ করবে তুমি? আমি বললাম যে হ্যাঁ করবো। হ্যাঁ, এবং আমি পরে রিয়েলাইজ করেছি যে এই ধরনের খানিকটা ফ্যাকচুয়াল জিনিসপত্র নিয়ে, যার সঙ্গে একটা সমাজ, রাজনীতি, ইতিহাস ইত্যাদি সবের একটা যোগাযোগ আছে, এই আমার প্রথম কাজ করা। আমার কোনোদিন সেটার অভিজ্ঞতা ছিল না। এটার গল্পটা হচ্ছে যে ওরা প্রায় 20 বছর আগে, মানে 14 সালের 20 বছর আগে, একটা একটা শিকাগোতে একটা অ্যাটিক সেল চলছিল, সেখান থেকে এক বাক্স ছবি কিনেছিলেন, যে বাক্সটা এখানে রাখা যাচ্ছে, কারণ অ্যালান নিজে একজন ফটোগ্রাফার। এবং সেই ছবিটার দেখে বোঝা যাচ্ছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু ছবি। কে আর্টিস্ট তার নাম জানি, কে ফটোগ্রাফার ইনফ্যাক্ট, সম্ভবত একজন আর্মি, আমেরিকান আর্মি, যারা ভারতবর্ষে থেমেছিল, এবং ওরা দেখে ওটা আন্দাজ করেন এটা ইন্ডিয়া এবং এটা বাংলার ছবি। এগুলো করে ওরা একটা ফুল ব্রাইট স্কলারশিপ পান, যেটা নিয়ে ওরা কলকাতাতে আসেন। এবং ওদের ইচ্ছে ছিল যে এই জায়গাটা এবং কে এই ফটোগ্রাফার, তার আইডেন্টিটিটা ওরা খুঁজে বার করবেন, এবং ওনাদের একটা জার্নি হবে যে সেই বাংলার কিছু আর্টিস্টকে নিয়ে ওরা একটা কাজ করে দেখবেন যে এক একজনের পারসেপশন কি হয়। তো এটা শোনার পর আমি প্রথম কথা ওদের বলেছিলাম যে কি কি করে জানলে এটা এখানে, তো এটা তো বাংলাদেশে হতে পারে। হ্যাঁ, তো ওরা তখন খুবই ঘাবড়ে যান, কারণ ওদের বাংলাদেশের ভিসা ছিল না। হচ্ছে না না, এটা নিশ্চয়ই এদিকেই হবে। তো তারপরে ফাইনালি সেটা যখন খোঁজ পাওয়া গেল, সেটা দেখা গেল ওটা খড়গপুরের কাছে একটা জায়গাতে। কিন্তু যাই হোক, তারপরে এইরকম আমার সঙ্গে যেরকম হঠাৎ আলাপ হয়েছিল, প্রায় 7-8 জন আর্টিস্ট এই প্রজেক্টটাতে কাজ করেছিলেন, ওদের প্রত্যেকের সঙ্গেই এরকম একটা গল্প আছে, কার সঙ্গে কি করে আলাপ হলো করে। তো এইটা নিয়ে কিন্তু আমি কাজ এটার প্রথম করেছিলাম। যে কজন আর্টিস্ট ছিলেন এখানে কাজ করেছিলেন, যারা যারা,
তার মধ্যে আমি নিজের কাজটা প্রথম শেষ করেছিলাম, এবং আমার তার কয়েক বছর আগে থেকে আমি এই অনুপমদার কাছে যে বুক আর্ট শেখা, এটা আমার খুব একটা প্রিয় জিনিস হয়ে উঠতে শুরু করেছিল। আমি যেরকম এই প্রফেশনাল বুক ডিজাইনিং, যেটা তোমার সফট কপি তৈরি করা ইত্যাদি, সেটা আমি যেরকম খুব একটা কোনোদিনই করিনি। এই বই হাতে তৈরি জিনিসটা আমার অনেকগুলো কারণে খুব ভালো লাগতে শুরু করেছিল। তার একটা প্রথম কারণ হচ্ছে যে ওটা দেওয়াল থেকে মাটিতে নেমে এলো এবং এটা হাত দিয়ে ধরা যায়। এই এই যে একজন দর্শকের সঙ্গে আরো একটা ইন্টিমেসি, এই জিনিসটা আমার নিজের খুব সেই মুহূর্তে প্রয়োজনীয় মনে হয়েছিল। দ্বিতীয় যেটা প্রয়োজনীয় মনে হয়েছিল, বইয়ের একটা স্কালচারাল ফর্ম আছে তো, যে নানাভাবে দেখা যায়, নানাভাবে খোলা যায়, অনেক রকম লুকোচুরি রহস্য তৈরি করা যায়। তো এবং আমি যা খুশি করতে পারি, যেহেতু এগুলো ইউনিক এডিশন, এগুলো ছাপার একটা যে বিড়ম্বনা আছে, যার অনেক রকম ক্যালকুলেশন আছে, যেটা আমি সিগল স্কুলে শিখেছিলাম, সেটা নিয়ে একদম ভাবতে হয় না। এটার একটা স্বাধীনতা আছে যেটা আমার দাও গেছিল। এবং আমি নানা রকম মানে কখনো আমি হয়তো গোটা 10 বই তৈরি করেছি। আজকে হয়তো সেটা এই 7-8 বছরে আমি নিশ্চয়ই 50-60টা বই তো তৈরি করা হয়েই গেছে নিশ্চয়ই নানা রকম ভাবে। এবার আমি যে কাজটা করেছিলাম, এবং এইটার একটা মজা আছে, ওরা যেরকম 2014 সালে এখানে এলেন, এবং এটা একটা ফ্লোটিং টাইপের শো। এটা প্রায় 4-5খানা প্রদর্শনী এটার অলরেডি হয়ে গেছে ভারতবর্ষ এবং ইউএসএ তে। এবং মানে এটা না মানে আস্তে আস্তে গ্রো করেছে। এবং এই এই সময়টা যেরকম সিগাল স্কুলে প্রথম কিছু অন্য মানুষের সঙ্গে বন্ধুত্ব হলো, এই অ্যালন এবং জেরি থ্রু দিয়ে আবার একটা নতুন মানে সেট অফ মানুষজনের সঙ্গে আমার আলাপ পরিচয় বন্ধুত্ব হতে শুরু করলো। এই শোতে আরো কিছু আর্টিস্টের সঙ্গে আমি কাজ করলাম যাদের আমি আগে চিনতাম না। হ্যাঁ, মানে কেউ ফটোগ্রাফার, কেউ গ্রাফিক ন্যারেটিভ আর্টিস্ট, এবং তাদের সঙ্গে আমার মানে সত্যিকারের সখ্যতা তৈরি হওয়া যাকে বলে। এবং এমন অনেক কিছু তাদের কাছ থেকে আমি শুনতাম, তাদের কাজের অভিজ্ঞতা, তাদের যে স্ফিয়ারটা, যেটা সম্পর্কে কিন্তু আমার ধারণা নিজের খুব কম ছিল। তো এই শোটাতে আমি নিজে যেটা করেছিলাম, আমি যখন কাজটা করেছিলাম, আমি যেটা বললাম না, তখনও এইসব ফাইনালি এই ছবি সম্পর্কে যা যা রহস্য অ্যালান এবং জেরি উদ্ঘাটন করলো, তখন কিছুই হয়নি। তো আমি যেটা করেছিলাম, ছবিগুলো দেখতে দেখতে মনে হলো আমার এই সব ছবির যে কম্পোজিশন গুলো, তার সঙ্গে আমার বাড়িতে পারিবারিক অ্যালবাম পুরনো, মানে 100, 110, 20 বছরের পুরনো অ্যালবাম প্রচুর আছে। এবং তার অনেক ছবির সঙ্গে এই 1940 সালের ছবি, যেগুলো আমার বাবার অল্প বয়স ছোটবেলাকার ছবি আর কি, সময়, তার অনেক ছবি না মানে কম্পোজিশন গত ভাবে ভীষণ একরকম, কিন্তু দুটো আলাদা সোশ্যাল ক্লাস সেটা দেখাচ্ছে, যে একটা শিক্ষিত মধ্যবিত্ত ক্লাস এবং একটা একদমই গ্রাম বাংলার আহ এরকম, সেই দুটোর কিন্তু নানা রকম এজ গ্রুপ, যেগুলো একরকম কম্পোজিশন একরকম, সেইটা নিয়ে আমি একটা কম্প্যারিজন তৈরি করেছিলাম, তার দুটো পাশাপাশি ন্যারেটিভ। এবং একটা তৃতীয় লেয়ার হিসেবে ওই 1941 থেকে 43-44-এর মধ্যে বা 45-এর মধ্যে বাংলার ইতিহাসে যে একের পর এক এক একখানা হিউজ ঘটনা, মানে এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা যেরকম প্রথমটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কলকাতায় বোমা পড়ার গল্প, এবং তারপরে কমিউনাল দাঙ্গা, নেতাজির অন্তর্ধান, তার আগে আহ এই সবগুলোই একটা মানে আহ অন্তর্লীন নদীর মতো বলা যেতে পারে, এই তৃতীয় লেয়ারটা ছিল এখানে। এবং এবং তার সঙ্গে আমি বাড়ির যেরকম কিছু ছবি ব্যবহার করলাম, কিছু পুরনো খবরের কাগজ ছিল বাড়িতে, সেইগুলোর কিছু কিছু পাঠ ব্যবহার করলাম। যেরকম সত্যি সত্যি এই হিয়ার ইজ হোয়াট ইউ শুড ডু, এটা একটা পুরনো খবরের কাগজ থেকে ছবি তুলে নেওয়া। সেটা হচ্ছে যে ওই যখন ব্ল্যাক আউট হয় তখন তোমার কি কি করণীয়, সাইরেন বাজলে তুমি কি করবে, এইসব। তো এই ছবিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ফলোইং দ্য বক্স, যেখানে যেখানে ডিসপ্লে
ডিসপ্লে হয়েছে। প্রথম শো হয়েছিল এটা বিড়লা একাডেমিতে কলকাতাতে। তারপরে হয়েছিল ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টে দিল্লিতে। তার পরবর্তী শো হয়েছিল শিকাগোতে লয়োলা ইউনিভার্সিটি মিউজিয়ামে, এবং 4 নম্বর শোটা হয়েছিল লস এঞ্জেলেসে। এবং লস এঞ্জেলেসে গিয়ে সেখানে আমি একটা বুক আর্টের ওয়ার্কশপ নিই, যেটা আমার খুব মজা লেগেছিল নিতে। আম, আম, কারণ এখানে যারা ছিলেন তারা অনেক বয়স্ক লোক ছিলেন আর কি। এবং তারপরে অ্যাকচুয়ালি আরো হওয়ার কথা আছে, যেটা এই কোভিড এর জন্য সবই যেমন থেমে গেছে, এটাও থেমে গেছে। সম্ভবত ইউএসএ তে তার আরেকটা শো হওয়ার কথা, হয়তো আগামী বছর হবে। তো যেটা মজার হচ্ছে, মানে 7-8 বছর কেটে গেছে, বাট ইট ইজ স্টিল অন আর কি। আহ এই শোটার সঙ্গে সঙ্গেই এই ফলোইং দ্য বক্স যখন চলছিল, দ্বিতীয় আমি যে কাজটা নিজের একটা প্রজেক্ট শুরু করলাম সেটা হচ্ছে ফিয়ার বুক বলে। ফিয়ার বুক অ্যান্ড মোর বলে আমি সেটা ফাইনালি ডিসপ্লে করেছিলাম। এটাও একটা লম্বা একটা, প্রায় 4-5 বছরের লম্বা একটা প্রজেক্ট। এটা আমার সেলফ ফান্ডেড কথা আগে বললাম, 11 ছিল না, সেইটাকে কাটানোর জন্য এবার আমি তখন মনে করেছিলাম যে অনেক নিজের গল্প বলা হয়েছে, এবার একটু মানুষের অন্য লোকের গল্প বলা যাক। তো আমি এটা শুরু করেছিলাম আমার বন্ধু বান্ধবদের মাধ্যমে, যে আমি ঠিক করেছিলাম যে এই ভয় কথাটা নিয়ে আমাদের নিজেদের বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যে না নানা রকম মজা চলতো। তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, নানা রকম ব্যক্তিগত ভয়ের একটা জার্নাল তৈরি করা যাক। এবং আমি ঠিক করলাম যে নানা রকম লোককে জিজ্ঞেস করব এবং তাদের ইন্টারভিউ নেব, কি যেভাবে হোক, হ্যাঁ। তারপর এক একজনের এক একটা ইন্ডিভিজুয়াল গল্প দিয়ে এক একটা ইন্ডিভিজুয়াল বই তৈরি করব। এবং প্রথম গোটা দুয়েক করার পরে আমি বুঝতে পারলাম যে এটা ভীষণ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। কারণ আমারই বন্ধু বান্ধব, তো তাদের আমি 1 নম্বর ছোটবেলা থেকে চিনি, যদিও খুব ইন্টারেস্টিং কিছু জিনিস ছিল যে যাদের আমি হয়তো 20 বছর চিনি, তাদেরও আমি দেখছি এমন কিছু কথা এইটার প্রসঙ্গে তারা আমাকে বলে ফেলছে যা আমি এতদিন চেনাতেও জানতাম না তাদের সঙ্গে। এবং দ্বিতীয় হচ্ছে, কিন্তু তারপরেও বেশিরভাগই হচ্ছে কলকাতা কিংবা দিল্লির আমার সমবয়সী কিংবা একটু বড়, এবং মোটামুটি যাদের একটা মানে সামাজিক গণ্ডিটাও এক ধরনের, এইটা হচ্ছিল। তো আমি এইটাকে ভাঙতে চাইছিলাম। তো তখন আমার মনে হলো যে এই ওই উর্বশী বুটালিয়ার কথা থেকে যে আমার একটা প্রাথমিক কৌতূহল শুরু হয়েছিল দেশভাগ ইত্যাদি নিয়ে, আমার খুব মানে কৌতূহল হলো এই পুরো সাবকন্টিনেন্টটাকে নিয়ে। এবং আমার এটা খুব মজা লাগছিল, যেটা মানে ধরো একটাই ইতিহাস, এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম ভাবে পড়া যায়। তো মানে একই ইতিহাস এখন তুমি যদি উইকিপিডিয়া খুলে পাকিস্তানের ভার্সনটা পড়ো সেটা একরকম, বাংলাদেশে সেটার আরেক রকম ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, একই সময়ের এবং একই একটা রাজনৈতিক পরিস্থিতি কত রকম অ্যাঙ্গেল পাওয়া যায়। এবার আমার তখন মনে হলো যে এই মানে উম, এই দেশগুলোকে আমি কেন চিনবো না, মানে সারা জীবন এখানে থেকে চারপাশের। এবং এবং এটা খুব মজার একটা ব্যাপার, যেটা তখন আমি চেষ্টা করলাম যে যদি এটা করা যায়। এবং আমি প্রথম আমার যোগাযোগ হলো কলকাতারই একজন গ্যালারির মাধ্যমে। সেই আমাকে বললো যে তুই যেতে চাস, আমার মনে হচ্ছে ঠিক আছে যা। এবং হ্যাঁ, আমি এক প্রথম এক মিনিট, এক মিনিট অমৃতা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছি কি, তুমি তুমি কি ছবি চেঞ্জ করছো না করছো না? না করছি একটা তো। জায়গাতে, না ছবি কি চেঞ্জটা আসছে দেখাচ্ছে না। এখন? কি সেই দেখাচ্ছে প্রথম এখন? যে ছবিটা, সেই যে প্রথম যে ছবিটা, যেটা ওই ব্ল্যাক আউট বা ওই যে ওই একটা মিররের মতন একটা পা, যেটা সেটাতেই দাঁড়িয়ে আছে। ও আমরা হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি? আমরা কেন? শুধুই তো হ্যাঁ শুধুই কথা শুনছি, আমরা কিন্তু কোনো হ্যাঁ, ছবি দেখতে ছবি পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। আমি এত কিছু দেখিয়ে দিলাম তো, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, না, কিচ্ছু আসেনি, আসেনি। হ্যাঁ, আমি তাই যা ভাবছি বাবা। যে আহ, আমি ভাবছি যে হয়তো কথাটা বলে নিয়ে ছবিটা দেখানো হবে, ওই জন্য অপেক্ষা করছি আচ্ছা সময় তাহলে নিয়ে। আমি আরেকবার দেখি, তাহলে যদি ছবিটা দেখানো যায়। হ্যাঁ। আচ্ছা দেখো তো। দাঁড়াও, কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনটা অফ হয়ে গেছে, স্ক্রিনটাই আসছে না। এখন কি দেখছো? দিব্যেন্দু, দীপ- হ্যাঁ এই এই ঠিক এবার আছে।
এইবার ঠিক আছে। আচ্ছা আমি একটা অল্প জিনিস দেখাই তাহলে। কন্যাদি আমি না না, ফেরত যাবো? রিপিট করলে কোনো সমস্যা নেই, আমাদের যথেষ্ট সময় আছে, কাজটা আচ্ছা ওদের আমি দেখা জলদি দরকার। একবার ছবিগুলো দেখে নি, আমি যেটা দেখিয়েছিলাম। আচ্ছা এইখান থেকে দেখিয়েছিলাম, এটা দেখতে পাচ্ছ তো? আমি আবার হ্যাঁ এই প্রথম এই লাইটটাতে হ্যাঁ ফেরত গেলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখেই যাচ্ছিলাম আর কি। ও ভেরি গুড। আমি যেটা দেখাচ্ছিলাম হচ্ছে আমার পুরনো ছবি। আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার কলেজ জীবনের শেষ দিকে যে কাজ, যেখানে আমার নিজের ছবি খুব বড়ভাবে উপস্থিত ছিল আর কি। এবং এই যে প্রসিডিওর নিজের গল্প বলা, যেখানে আমি সবচেয়ে জরুরি, এইটা প্রায় পরের 10-12 বছর আমি এটা কন্টিনিউ করি নানা রকম ফরম্যাটে। যেরকম সেটা কখনো একদমই নিজের সেলফ পোর্ট্রেট তৈরি করা, কিংবা নানা রকম সিম্বলিক্যালি নিজেকে প্রেজেন্ট করা, কিন্তু গল্পগুলো সব আমারই ছিল। এবার এই এইটার ব্রেক যখন হলো, যেটা আমি বলছিলাম যে প্রজেক্টের ব্যাপারে, এইগুলো হচ্ছে সেই ছবি যেগুলো নিয়ে অ্যালান এন্ড জেরি কলকাতায় এসেছিলেন। সেজন্য বোধহয় এটা আটকে গিয়েছিল, জানি না, যাই হোক আমি আছি এখন। এবং এইগুলো হচ্ছে সেই শো এর কিছু ছবি। ফলোইং দ্য বক্সের বিভিন্ন পাতা, এবং ফলোইং দ্য বক্সের শো নানা জায়গায় যেখানে যেখানে হয়েছিল তার ছবি, মানে আমি এই অবধি দেখিয়েছিলাম। এবং তারপরে এই ফিয়ার বুক অ্যান্ড মোর, তার প্রথম সেট অফ কাজ, প্রথম যেগুলো আমি কলকাতার কাজ বলে দেখালাম, এটা আমার প্রথম করা কাজ, এটা 2013-তে করেছিলাম। এবং প্রথম যে 5-6খানা ইন্টারভিউ আমি নিয়েছিলাম, সেইটার বেসিসে প্রথম বইটা তৈরি। আমি এগুলোর একদম সাধারণ নাম দিয়েছিলাম বুক অফ ফিয়ার বলে। এবং যেটা আমি বললাম আমার একটু তারপরে একটু নামটা রিপিট কর, কারণ হচ্ছে যে কেটে গেল কথাটা। আচ্ছা, বুক অফ ফিয়ার, এই এই মানে আমি প্রত্যেকটা বইয়ের মানে 1 2 3 4 করে নাম দিচ্ছিলাম। এবং এই পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা এই প্রথম বইয়ের একটা পাতা। আসলে এই ছবিটা আমি দিয়েছি একটা বিশেষ কারণে। আহ, সেটা হচ্ছে এই এই ড্রয়িংটা আমার করা 2013 সালে। কেন করেছিলাম আমি তখন জানি না, তবে আমার নিজের মনে হয় যে আমরা সব সময় এরকম একটা প্রান্ততায় বাস করি, হ্যাঁ, যে যেখানে সব সময় মানে এই কখনো একটা পা বাড়ানো থাকে, কখনো পাটা ঢোকানো থাকে, আবার হয়তো কখনো ফসকে যায়, এরকমই। আহ এটা নিশ্চয়ই আমার সাবকনসিয়াসে কোথাও আছে। আহ সেই জন্য এই ছবিটা এঁকেছিলাম, এবং এই ছবিটাতে না এই এই পার্টিকুলার ইমেজটাতে পরবর্তীকালে আমি বারবার ফিরে এসেছি। তো সেটার জন্য আমি আলাদা করে এই ডিটেলটাকে রাখলাম এখানে। আহ, এবং আরো যে দুটো কাজ আমি কলকাতার গল্প নিয়ে তৈরি করেছিলাম, দুটোই যেটা আমি বললাম না যে আমার অনেক দিনের চেনা মানুষজন, কিন্তু আমি এত অবাক হলাম তাদের কথা শুনে। এবং আমি যে একজন যেরকম একটা অস্বাভাবিক একটা নিঃসঙ্গতার গল্প বললো, মানে এবং আরেকজন মানে যার সঙ্গে আমার খুব একটা ঠাট্টা ইয়ার্কি সম্পর্ক, হ্যাঁ, সে হঠাৎ এমন একটা ইমোশনাল কথা বললো যে মানে যা হারিয়ে যায় তা তো সেকেন্ড বার আর দ্বিতীয়বার কখনো জীবনে ফিরে আসে না, হ্যাঁ। তো ওই হঠাৎ হঠাৎ ওই অনুসন্ধান গুলো আমাকে খুব হন্ট করেছিল। এবং এটা যদি গল্পের দিক হয়, ফরম্যাট গত ভাবে আমি যেটা চেষ্টা করছিলাম, যে মূলত এই প্রজেক্টটার মধ্যে আমি চেষ্টা করি নানা রকম ভাবে মানে কত রকম ফোল্ড তৈরি করা যায় বইয়ের, কত রকম প্যাটার্ন হতে পারে। তো এই বুক অফ ইয়ার 2 যেটা, সেটা যেরকম একটা পপ আপ বুক ছিল, আবার 5টা হচ্ছে একটা ফাইনালি একটা ওয়ার্ল্ড ওয়ার্ক, এটা কিন্তু এটা একটা গ্রাফিক ন্যারেটিভ, যেটার 12-13টা ফ্রেম আছে। এবং এটা একটা একদম স্পেসিফিক টেক্সট ওরিয়েন্টেড একটা ন্যারেটিভ আছে এটার মধ্যে। গ্রাফিক ন্যারেটিভটা যদি একটু এক্সপ্লেন করা যায়। আসলে আমার যেটা মনে হয় গ্রাফিক ন্যারেটিভ
হিসেবে যে মানে আম, এই যে গ্রাফিক নভেল কথাটা না, মানে আমি খুব সত্যি কথা বলি, আমি আমার ছাত্রাবস্থায় এই টার্মটা আমি শুনিনি, হ্যাঁ। এবং যদি আমি শুনতাম, হয়তো আমি অন্যরকম কাজ করতাম। আমি এটা শুনেছি অনেক পরবর্তীকালে, আম, অন্তত আরো 5-6 বছর বাদে, পাশ করার 4-5 বছর বাদে তো ডেফিনেটলি। এবং আমার নিজের শোনা মাত্র মনে হয়েছে যে এটা আমার জন্য, আমার এটা খুব সহজ লাগছে। কারণ হচ্ছে আমার কোনোদিনই মানে শুধু ছবিটা আমার কাছে যথেষ্ট নয়। আঁকতে গেলেই আমার মনে হয় একটু লিখলে ভালো হয়, লিখতে গেলেই মনে হয় একটু আঁকলে ভালো হয়, এরকম আর কি। তো দুটোর একটা সহাবস্থান আমার জন্য খুব কমফোর্টেবল একটা ব্যাপার। এবার তারপরে যখন এই বই তৈরি করার একটা আমি যখন মানে একদম ট্রেডিশনাল ফর্মে একটা সাধারণ ডাইমেনশনাল পেন্টিং করতাম, তখনও করতাম, কিন্তু ঠিক অতটা মজা আসতো না। বইটা করতে গিয়ে না, মানে ওইটা আমার মনে হলো অনেক বেশি, অনেক সহজে করা যায় এবং অনেক ভেরিয়েশনে করা যায়। তো আমি আহ, যতটা ওই ফোল্ড নিয়ে এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করতাম, ততটাই চেষ্টা করতাম ওই নানা রকম কথা। এবং যেহেতু এগুলো বক্তব্য, ফ্রেজ আমি একদম তুলেই দিতাম এখানে। এখানে তো মানে একদম মানে আহ, ও যেটা বলেছিল অলমোস্ট সেটাই আছে। এবং এইটাই সেই নিঃসঙ্গতার গল্প একখানা। ও যে গল্পটা বলেছিল আমার বাড়িটা এত ফাঁকা, তাই জন্য আমি শুধু জিনিস কিনে বাড়িটাকে ভর্তি করতে চেষ্টা করি। আর তারপরে যখন আমি একা থাকি না, ওই জিনিসগুলো জ্যান্ত হয়ে যায়। ওরা না মানে সাইজে বড় হয়ে যায়, কিরকম হাঁটা চলা করে, আর একটা আওয়াজ যদি বাইরে থেকে আসে ওরা সবাই ফ্রিজ করে যায়। তো এটা এত একটা মানে ভিজুয়াল গল্প যেটা বলেছিল, আহ, মানে আমার জন্য সেটা খুব ওভার পাওয়ারিং লেগেছিল। এর পরবর্তী যে কাজগুলো, সেগুলো আমি প্রথম রেসিডেন্সি করি এই প্রজেক্টটাকে নিয়ে তাতে বৃত্তর সঙ্গে। এবং বৃত্ততে গিয়ে আমাদের ঢাকাতে কিছু বন্ধু বান্ধব আছে যারা কলাভবনে পড়তো এবং অ্যান্ড বিয়ন্ড আর কি। তো তারা থাকার জন্য আমার যেটা সুবিধা হলো, আমি যখন বললাম তাদের এরকম কিছু আমি খুঁজছি, তো ওরা না ওদের বন্ধু বান্ধব অমুক তমুক অনেকের সঙ্গে অ্যাট র্যান্ডম, তো তার মধ্যে দুটো গল্প আমার দুটো বেশি খুব দুটো বই আমি তৈরি করেছিলাম। প্রথমটা অমৃতা, অমৃতা স্পিডটা বেড়ে গেল। অমৃতা অমৃতা, একটু স্পিড একটু বেড়ে একটু গিয়ে কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর স্পিড বেড়ে গেছে একেবারে। একটু হ্যালো। না 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 না, না 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 এরকম। না না, স্পিড বেড়ে গেছে। না না না, আমরা না 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 না, কেউ একটু ম্যামকে টেকনিক, হ্যাঁ, না না, ম্যামকে একটু টেকনিক্যালি দিব্যেন্দু একটু হেল্প কর। অঙ্কিতা কে আছিস, একটুখানি ম্যামকে একটু হেল্প করে দে না, এই ছবিটাও স্যার সাউন্ডটা রোবোটিক সাউন্ড আসছে। আমার সাউন্ডটা ঠিক আছে? না হ্যাঁ স্যার, আপনার সাউন্ড ঠিক আছে, কিন্তু ম্যামের সাউন্ড হুম রোবোটিক হুম সাউন্ড হুম। আসছে। আমি আরেকবার লগ আউট করে ঢুকিয়ে পেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, ম্যাম, হুম। এখনো রোবোটিক সাউন্ড মানে আসছে। ম্যাম পারলে আপনি ব্লুটুথটাকে আনপেয়ার করে আবার পেয়ার করুন। মিউট আছে, শোনা যাচ্ছে না, মিউট আছে, শোনা যাচ্ছে না। মিউট আছে, আনমিউট কিচ্ছু করতে শুনতে হবে। পাচ্ছি সাউন্ড 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 আনমিউট করতে হবে। মিউট। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এটা ঠিক আছে। বেটার কি? হ্যাঁ হ্যাঁ এটা বেটার? হ্যাঁ। ওকে।
হ্যাঁ আচ্ছা আমি এটাতেই বলি তাহলে। আমার তো ধারণা এটাতেই একটু লুজ কানেকশন হয়, এটাই শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি এটাতেই বলছি। আহ, এক মিনিট, আমি নতুন করে প্রেজেন্ট করি। তো এই বাংলাদেশের কাজগুলো যেটার কথা আমি বলছিলাম, এবার দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ। আহ, তো এই কাজগুলো, আহ, আচ্ছা এরা আমাকে পারমিশন দিয়েছে যে এদের আমি আইডেন্টিটি বলতে পারি, সুতরাং আমি বলেই দিচ্ছি এই প্রথম কাজটা এটা আমাদেরই কলা ভবনের একজন আমার কয়েক বছরের 2-3 বছরের জুনিয়র ছিল একটি মেয়ে। ও আমার সঙ্গে, আমি ওর সঙ্গে আমি অনেক ঘুরেছিলাম ওখানে। তো তারপর ও আমার জন্য অ্যাকচুয়ালি সাবজেক্ট খুঁজছিল। এবার এবং ও নিজে তখন ওর ব্যক্তিগত জীবনে খুব একটা গন্ডগোলের পরিস্থিতির মধ্যে যাচ্ছিল। তো তারপরে ও আমাকে বলছে, আচ্ছা এটা কি তোমার পছন্দ হলো, ওটা কি তোমার পছন্দ হলো? তো লাস্টে আমি দেখলাম আমার ওর গল্পটাই সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে। আহ, আহ, এবং ও নিজে যেটা আমাকে বলেছিল, ও বলেছিল যে আসলে আমার সবচেয়ে ভয় লাগে যেটা, সেটা হচ্ছে মানুষরা যখন একটা অচেনা কাটাকাটির মধ্যে দিয়ে যাচ্ছিল যখন, এবং সেই কথার পরে বলেছিল আসলে বুঝতে পারছো তো, হাজার হলেও এটা একটা ইসলামিক দেশ এবং আমাদের কিছু ভয় এবং বাউন্ডেশন কাজ করে। এবার 2014 সালে তখনও আমার একটু নতুন লেগেছিল শুনে, আজকে হয়তো শুনে অতটা নতুন লাগতো না নিজেদের পরিপ্রেক্ষিত নিয়েও। যাই হোক, দ্বিতীয়টা আহ আমার ইন্টারেস্টিং এই জন্য লেগেছিল, এই প্রথম আমি একটা না খুব মেজর ডিসপ্লেসমেন্টের গল্প শুনি। এই ছেলেটি, এ হচ্ছে নাইজেরিয়াতে জন্মেছিল। এবার ওর 24-25 বছর বয়স ছিল তখন, এবং ওই না আর একটু বেশি হয়তো, যাই হোক 2-3 বছর হলো ওরা বাংলাদেশে ফেরত এসেছিল কারণ ওর মা আর বিদেশে থাকতে চাইছিলেন না। কিন্তু ও এসে এই সাউথ এশিয়ান সমাজ সংস্কৃতি নিয়ম কানুন এটার সঙ্গে একদম মানিয়ে নিতে পারছিল না, এবং মানে একদম স্ক্রুড আপ যাকে বলে, মানে ভীষণ অস্থির, কিছুই ভালো লাগছে না। এবং আমার অসাধারণ লেগেছিল যেটা আমি একদম এক্সপেক্ট করিনি, মানে যে কি অক্লেশে, কি অসম্ভব ব্যক্তিগত এবং গোপন কথা কেউ কাউকে বলতে পারে যে সম্পূর্ণ অচেনা মানুষ। হ্যাঁ, ও যে কি করে বলেছিল ওরা আমি জানি না, কিন্তু আমার সাংঘাতিক লেগেছিল সেটা, যে মানে কি করে কেউ এতটা ওপেন আপ করতে পারে। তো তারপরে এটাও হতে পারে যেহেতু আমাকে একেবারেই চিনতো না, হয়তো আমাকে এগুলো বলা সহজ ছিল। এবং ও ওইটাই বলেছিল যে মানে আমি একদম পারছি না, আমি 2 বছরের মধ্যে না 2.5 বছরের মধ্যে 48টা চাকরি চেঞ্জ করেছি। হ্যাঁ, মানে দুখানা বিয়ে করা হয়ে গেছে, এবং তারপরেও আমার মনে হচ্ছে কোনো কিছু ঠিক ঠিক হচ্ছে না। মানে আহ, সে তখনও হয়তো 30 ক্রস করেছে কি করেনি আমি জানি না, কিন্তু ওই যে, আর এবং ও আমাকে ইয়েতে বলেছিল যে মানে বারবার ফিরে আসতো ওর ওই নাইজেরিয়ার কথা, যে ওইখানটা কত ভালো ছিল, ওখানে যখন ছিলাম আমি কত মানে অনেক বেশি মানে একটা বেটার হিউম্যান বিং ছিলাম, অনেক বেশি ধর্মপ্রাণ ছিলাম যেগুলো আমি আর নিজের মধ্যে পাই না। তো আমার ওইটা দারুণ লেগেছিল, ওর সেই স্বীকারোক্তি এবং আহ এই যে অসম্ভব টানাপোড়েন সেটার গল্প। তো সেইটা নিয়ে আমার বাংলাদেশে করা দ্বিতীয় বইটা আমি করেছিলাম। আহ আচ্ছা, আমার ছবিগুলো এখন চেঞ্জ হচ্ছে কি? হ্যাঁ চেঞ্জ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। এর পরের বছর আমি শ্রীলঙ্কাতে যাই। শ্রীলঙ্কাতে তীর্থ রেসিডেন্সি বলে একটা রেসিডেন্সি আছে, তীর্থা, ওইখানে গিয়েছিলাম আমি। এবং আম, ওখানে আমার খুব ইন্টারেস্টিং, আমার খুব প্রিয় দুটো কাজ আমি করি। একটা কাজ হচ্ছে ওখানে একটি মেয়ে, একজন শ্রীলঙ্কান আর্টিস্ট, ওর সঙ্গে ওখানেই আলাপ হলো, তারপর ওর সঙ্গে আমি অনেক এদিক ওদিক বেড়াতে গিয়েছিলাম। তো তারপরে ও আমাকে বলেছিল যে কি তুমি ভয়ের গল্প করছো, একটা ভূতের গল্প করবে না? তো আমি তখন ওকে বললাম আজ অব্দি তো আমার কেউ বললো না যে ভূতের ভয় হয়। তো তখন বললো যে এই তো শ্রীলঙ্কার কত গল্প আছে ভূতের, তুমি, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখানকার লোকাল ভূতের গল্প বলো, সেগুলোকে নিয়ে একটা করি। তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল সেই লোকাল ভূতের গল্পে। আহ দুটো চরিত্র আছে, একজনের নাম কালু কুমারিয়া বা যাকে ডার্ক প্রিন্স বলা হয়, আর অন্যজন হচ্ছে মোহিনী। এবং দুটোই ভীষণ দুটো সেক্সুয়াল গল্প আর কি, মানে দুটোরই চরিত্রটা এক হচ্ছে যে
অন্ধকার রাস্তায় একা যদি মানে কালু কুমারিয়া যদি কোনো মেয়েকে দেখে এবং মোহিনী যদি কোনো ছেলেকে দেখে, তাহলে তাদের মুন্ডুগুলো চিবিয়ে খায়। এবং তারপরে সেগুলোর কি উৎপত্তি ইত্যাদি দেখতে গিয়ে প্রথমত দেখলাম কালু কুমারিয়াটা কিছুই অস্বাভাবিক নয়। মানে প্রত্যেক দেশে একজন করে কালু কুমারিয়া আছে, তার আলাদা আলাদা নামে। এবং মোহিনী হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্র মন্থনের গল্পে বিষ্ণুর যে মোহিনী অবতার সেইটা, এবং সে সাগর পেরিয়ে পেতনি হয়ে গেছে। হ্যাঁ, মানে যেটা আমার দারুণ লাগলো আর কি। এবং মানে তাদের সোর্স গুলো কিন্তু একই, একটাই কথা, মানে যেটা কিন্তু মোহিনীও করেছিল, যে অসুরদের মাথা ঘুরিয়ে দেওয়া, মোহিনীও সেইটাই করে। কিন্তু দক্ষিণ ভারতে মোহিনীর মন্দির আছে, সেখানে তার পুজো হয়। এবং শ্রীলঙ্কাতে মোহিনীকে একজন ওই রকম একটা ভয়ের মহিলা চরিত্র হিসেবে দেখা যায়। তো এই এই বইটা করতে গিয়ে এবার তার সঙ্গে হচ্ছে যে আরো নানা রকম যেগুলো আমার ছোটবেলায় শোনা ভূতের গল্প, বা এইখানে যেটাকে দেখা যাচ্ছে এটা একটা গ্রিক উপকথার ভূত আর কি, এদের সকলেরই ওই একই কাজ আর কি। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ভূতের গল্প ফাইনালি আমার একটা করা হলো। এবং এটা যে আম, সবার সঙ্গে আলাপ হচ্ছে যখন, সে যেই হোক না কেন, আর্টিস্ট বা কোনো বন্ধুর বন্ধু, বা এই যে দ্বিতীয় বই যেটা বিক অফ ফিয়ার 9 বলে দেখা যাচ্ছে, এই যে পার্টিকুলার পাতাটা, এইটার গল্প হচ্ছে ওই তীর্থা রেসিডেন্সিতে একজন বয়স্ক অ্যাকাউন্টেন্ট ছিলেন। তো ওই ওখানে যারা আর্টিস্টরা না, ওরা সবাই পালাতো ওকে দেখলে, কারণ ওদের বক্তব্য উনি ভীষণ বোর করেন। হ্যাঁ, এবার উনি একজন এক্স নাবিক ছিলেন, এবং তারপরে রিটায়ার করার পর ওইখানে অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। তো উনি আমাকে বলেছিলেন যেটা, সেই গল্পটা নিয়ে, ওইটা আমার মূল এই বইয়ের বিষয় ছিল। সেটা আমি যেটা দেখেছিলাম কলম্বোতে গিয়ে, যে কোনো মানুষ, মানে যে কোনো ওরিয়েন্টেশনের মানুষের সঙ্গে না, মানে কথা বলতে শুরু করলে প্রথম 10-12টা বাক্যের পর একবার ওদের সিভিল ওয়ারের কথা আসেই আসে। এবং সেটা যে খুব একটা সাংঘাতিক ইয়েতে আসে তা নয়। আচ্ছা, এইটা হচ্ছে ওই বুক অফ ফিয়ার 8 যেটা ভূতের গল্প। এবং এই ডান দিকে যেটা দেখা যাচ্ছে, এই বছর এটাকে নিয়ে আমি একটা ছোট একটা গ্রাফিক ন্যারেটিভ তৈরি করলাম আমার এক বন্ধুর বলাতে। আম, সেই একই মোহিনী আর কালীকুমারিয়ার গল্প নিয়ে। যাই হোক, যেটা যুদ্ধের গল্প যেটা আমি বলছিলাম, ওরা প্রত্যেকে না এই যুদ্ধতে ফিরে আসে কোনো কথায় কথায়, এমন নয় যে একটা ভীষণ ট্রমা আতঙ্ক, সেরকম নয়। তার থেকেও বেশি যেটা আসে ওদের মধ্যে সেটা হচ্ছে যে, মানে এটা তো স্বাভাবিক আমাদের জীবনের অঙ্গ। হ্যাঁ, মানে যেটা 25 বছর ধরে যে গৃহযুদ্ধ চলেছে, তো আমি যার সঙ্গেই দেখা করব তাদের প্রত্যেকেরই জীবনের একটা বড় অংশের গল্প তো হবেই, এবং সেটা ওরা একদম কনসিয়াসলি বলে না, জাস্ট কথা প্রসঙ্গে আসতে থাকে। এবং প্রত্যেকটাই কিন্তু খুব ব্লাডি কথা। এবং এইগুলো এই যে অ্যাকাউন্টেন্ট যিনি, তিনি যেরকম একদিন আমাকে বলেছিলেন, তারপর ওখানের আর্টিস্ট যারা তারা খুব হাসতো যে তুমি ওর সঙ্গে এত কি কথা বলছো বসে বসে, মানে আমরা তোকে দেখলেই পালাই। তো কিন্তু আমি বললাম যে ওর গল্পটা আমার ইন্টারেস্টিং লাগছে, যে উনি ঘুরে বেড়াতেন আহ, সমুদ্রে, এবং ও স্ত্রী ওই পুরো গৃহযুদ্ধের সময়টা কলম্বোতে একা ছিলেন, 2 ছেলে মেয়েকে মানুষ করেছেন। মানে ওই যে প্রচন্ড স্ট্রেসটা, সেটা উনি হ্যান্ডেল করে নিয়েছেন তখন। তো এখন উনি রিটায়ার হয়ে ফিরে এসছেন ইত্যাদি, যুদ্ধ থেমে গেছে, এভরিথিং ইজ ফাইন। কিন্তু এই মহিলা এখন নির্বাক হয়ে গেছেন, উনি আর কথা বলেন না। হ্যাঁ, মানে এমন গভীর একটা ডিপ্রেশনে চলে গেছেন যেটা থেকে উনি আর বেরোতে পারেন না। মানে ওই যে স্ট্রেসটা উঠে গেছে, ওইটাকে উনি আর হ্যান্ডেল করতে পারেননি, স্ট্রেসটাকে হ্যান্ডেল করে নিয়েছিলেন। এবং মানে ওই উনি প্রচন্ড অ্যাসিস্ট করেন ওনার স্ত্রীকে, মানে তার সারা দিনের মধ্যে যে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শোয়ানো, সমস্ত কিছু। কিন্তু মহিলা আর কথা বলেন না। তো আর এইটা হচ্ছে ওখানে ঘুরে বেড়ানোর ছবি, কিছু কাজ করার ছবি। আমি জানি না, এই তীর্থায় আমার ভীষণ ভালো সময় কেটেছিল। আহ, এবং শ্রীলঙ্কাও অত্যন্ত সুন্দর জায়গা। যাই হোক, আহ, এরপরে আমি আমার প্ল্যান ছিল পাকিস্তানে যাওয়ার। এবং পাকিস্তানের আমি ওখানকার
কি যেন নাম, ভ্যাসেলের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং ওখানে আমার যাওয়ার কথা ছিল আম, ওই ইন্ডাস ভ্যালি, যে ওদের ইউনিভার্সিটি ওখানের আহ, থেকে। কিন্তু তারপর যেটা হলো, একটা কি হলো, এবং ওই যেটা হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তারপর সব ভিসা ইত্যাদি সব বন্ধ হয়ে গেল। মানে তখন একদম অসম্ভব হয়ে গেল ওখানে যাওয়া। তো ফাইনালি পাকিস্তান আমার যাওয়া হয়নি। কিন্তু যেটা হলো, ওখানের অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, ওই যাচ্ছি যাব করে কথা হচ্ছিল। তারপর যখন ফাইনালি বুঝলাম যে যেতে পারা যাবে না কিছুতেই, তো তখন ওরাই বললো যে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে তুমি এখান থেকেই মানে ওই স্কাইপ এবং ইমেল, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে আহ, কয়েকজনের সঙ্গে কথা বলে ফাইনালি এইখানে এসে আমি একটা পার্টিশনের গল্প পেয়েছিলাম পাকিস্তানে। এবং এইটা সেই 10 নম্বর বই, যেটা আমার, যেটা আমি বোধহয় 6টা না 7টা বাক্স ছিল, ছোট ছোট বাক্স, 4x4 ইঞ্চি সাইজের। এবং এই মেয়েটি আমাকে গল্প বলেছিল যে এর মায়ের পরিবার লখনৌ না মাদ্রাস থেকে, এবং বাবার পরিবার লখনৌ থেকে মাইগ্রেট করেছিলেন। এবার পাঞ্জাব থেকে পাকিস্তানে মাইগ্রেট করেছেন সেটা একরকম কথা, মানে তার মানে অ্যাকচুয়ালি কতখানি থেকে সেটা করতে পারে। এবং ওর বাবা বোধহয় পাকিস্তান আর্মিতে, মানে ও দাদু বোধহয় পাকিস্তান আর্মিতে যোগ দিয়েছিলেন, ওর বাবাও যোগ দিয়েছিলেন আর্মিতে। এবং ফলে যেটা হয়েছিল, এর প্রথম আহ, এই ফ্যামিলিটা ওই 17-18টা বিভিন্ন ছোট বড় শহর ইত্যাদিতে এরা ঘুরে বেড়াতেন। এবং ফাইনালি বোধহয় ওর দাদু রিটায়ার করার পরে করাচিতে বাড়ি করেছিলেন ওরা, করাচিতে, ওর বাবাও করাচিতে থেকে গেছেন, ওরা করাচিতে সেটেল করেন। কিন্তু ও আমাকে বলেছিল যে আমার কি ভয়ের গল্প হতে পারে, তবে আমার ভয়ের গল্প হচ্ছে আমি দুঃস্বপ্ন দেখি, এটা আমার একটা রেগুলার দুঃস্বপ্ন যে আমার সব দাঁত পড়ে যাচ্ছে। তো তারপর বললো তবে এটা আমাদের পারিবারিক দুঃস্বপ্ন, এটা আমি দেখি, আমার মা দেখেন, আমার মাসি পিসি অনেকেই দেখেন। তো তারপরে সেটা নিয়ে খানিকটা হাসাহাসি হলো। তারপরে আমি যখন এটা গুগল সার্চ করতে গেলাম যে দাঁত পড়ে যাওয়া স্বপ্নের মানে কি, প্রথম কথা যেটা এলো সেটা হচ্ছে রুটলেসনেস। হ্যাঁ, যে তুমি যখন ওই রুটলেসনেস এবং ডিসপ্লেসমেন্টে ভোগো তখন এইটা দেখো। তো তখন আমার সেই উর্বশী ভুটালিয়ার কথা মনে পড়লো যে আবার ওইখানেই আমি ফিরে গেলাম, যে ফাইনালি একটা পার্টিশন স্টোরির সঙ্গে আমার আলাপ হলো আহ পাকিস্তানে। এবং অন্য যে মেয়েটি যার কথা আমি করেছিলাম, একটা রোড ম্যাপ তৈরি করেছিলাম, সেও ওই কথাটা বলেছিল যে আমার হঠাৎ হঠাৎ সমস্ত রাস্তা গুলিয়ে যায়, মানে চেনা রাস্তা হঠাৎ বাড়ির রাস্তা আসতে গিয়ে দেখি খুঁজে পাচ্ছি না কোথায় গেল। এবং মানে যতদিন এইসব গুগল ম্যাপ ইত্যাদি ছিল না, এটা যে আমার কি আতঙ্ক ছিল বলার কথা নয়। এবং বিদেশে গিয়ে কতবার আমি যে একটা, মানে একটা, কখনো কোথাও পড়তে গিয়েছিল সম্ভবত ইউকেতে, যে কি অসম্ভব আমি এই আতঙ্কের মধ্যে কাটিয়েছি, যে একটা কোথাও দেখে গেছিলাম একটা লাল পোস্ট বক্স আছে, তারপর সেটা খুঁজে পাচ্ছি না, এই টাইপের আর কি। তো এই দুটো ছিল আমার পাকিস্তানের গল্প। এবং তারপরে আমি লাস্ট যাই নেপালে। নেপালে যাওয়ার পরে আমার মনে হলো আমি ভীষণ অবসেসড হয়ে যাচ্ছি, এটা আমি আর করতে চাই না। নেপালে আমি গিয়েছিলাম সিপাপোখরি বলে একটা গ্রামে অ্যাকচুয়ালি, মানে আমরা বেস ছিলাম কাঠমান্ডুতে। তারপর আমরা যাই সিপাপোখরি ভিলেজ, হচ্ছে 2015 সালে যে প্রচন্ড ভূমিকম্প হয় সেটার এপিসেন্টার ছিল। এবং এই আমরা যতক্ষণে গেছি গ্রামটা আবার তৈরি হয়ে গেছে, কিন্তু গ্রামটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গিয়েছিল প্রচুর বিদেশি সাহায্য ইত্যাদিতে। ততদিনে আবার আমি 2017-তে গেছি, 2 বছরের মধ্যে গ্রামটা নতুন করে তৈরি হয়ে গেছে। তো ওখানে আমরা প্রচুর ওয়ার্কশপ ইত্যাদি করেছিলাম। তো আমার খুব মজা লেগেছিল, অনেককে জিজ্ঞেস করেছিলাম, আমরা একটা স্কুলে ছিলাম, তো সেই স্কুলের একদম ছোট বাচ্চা, মিডল স্কুলের বাচ্চা, বড় বাচ্চা, বা তাদের টিচাররা, বাবা মারা ইত্যাদি, যতজনকে জিজ্ঞেস করা হচ্ছে আছে কিসে ভয় লাগে, কেউই দেখি বলে না ভূমিকম্পের ভয়। হ্যাঁ, সকলেই দেখছি, মানে 95% লোক বলেছিল সাপের ভয়। হ্যাঁ, তো অথচ একজনের মুখেও সেই ভূমিকম্প ইত্যাদি নিয়ে, তারপর যদি তাদের জিজ্ঞেস করা হয় তখন তারা বলে হ্যাঁ ওগুলো তো হয়েছিল, হ্যাঁ সব তো ভেঙে গেছিল ইত্যাদি। তো এইটা তার কিছু ওয়ার্কশপের ছবি। এইখানেও কাঠমান্ডুতে আমরা যেখানে ছিলাম, নেক্সাস বলে ওখানে একটা রেসিডেন্সি আছে, ওদের কাছে গিয়েছিলাম, এবং ওদেরই এই সিপাপোখরি ভিলেজে এই প্রজেক্টটা ছিল, ওদের সঙ্গে গিয়েছিলাম।
ওখানেও আমি একটা বুক আর্টের ওয়ার্কশপ নিই, এবং তার থেকেও যেটা ভালো হয়েছিল, ওখানে একদিন মোমো মেকিং ওয়ার্কশপ হয়েছিল। তো আমরা প্রচুর মোমো বানিয়েছিলাম, মোমো খেয়েছিলাম, এবং এই নিচের ল্যান্ডস্কেপটা শিপাপোখরি ভিলেজের। তো এইটার পরে আহ, আমি লাস্ট যেটা করি, আমার মনে হয়, আমি যেটা বলছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমি এবার অবসেশনে ভুগছি এই টপিকটাকে নিয়ে, এবার এটাকে আমার থামা উচিত। বহু গল্প ছিল যেগুলোর আমি বই তৈরি করিনি, বই তো মাত্র 12টা তৈরি করেছি। লাস্টে যেগুলো মানে আনমেড স্টোরিজ আর কি, বা আনমেড বুকস, বা যেগুলো আমার খুব অসম্ভব, যেগুলো আমাকে টাচ করেছিল, যেরকম বাংলাদেশে একটি মেয়ে ছিল, সে একজনের বাড়িতে কাজ করতো, হ্যাঁ, তো সে আমাকে বলেছিল, দারুণ লেগেছিল আমার, হ্যাঁ, যে আমার জীবনের একটা ইচ্ছে, আমি একটা ছোট জমি কিনবো যেখানে আমাকে কবর দিতে পারে, হ্যাঁ। তাই বললাম, মানে মানে কেন, মানে সেটার কি দরকার, মানে এমনি তো থাকে কবরখানা। বলছে, না না, ওরকম পাবলিক গ্রাউন্ডে আমার ভাবতেই ঘেন্না লাগে, ওইখানে আমি শুতে পারবো না, আমি একটা ছোট জমি কিনবো যেখানে আমাকে দাফন করা হবে। তো আমার অসাধারণ লেগেছিল সেটা। যে যাই হোক, সৎকারের জন্য আমার একটা নিজস্ব জায়গা চাই, কিন্তু ওর মানে ওইটাই ওর মানে গোল আর কি, যেটা ওকে করতে। তো এইরকম আমি অনেকগুলো স্পিচ ব্লার্ব তৈরি করেছিলাম, ছোট বড় নানা রকম সাইজের, যেখানে ওই আনমেড বইগুলোর স্টোরিগুলো নানাভাবে ছিল, অনেকগুলো আছে, এটা মানে সাইজের হিসেবে বিচার করতে গেলে 25-30টা তো হবেই, নানা রকম। তো সেইটাকেও ফাইনালি আমি ডিসপ্লে করে দিয়েছিলাম। আমার এই শোটা হয়েছিল কলকাতাতে গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে 2016 সালে। অ্যাকচুয়ালি নেপালে আমি তার পরে যাই, শোটা হওয়ার পরে নেপালের বইটা এখানে ডিসপ্লে হয়নি। তো এইটাই হলো আমার সেই ভয়ের গল্প, এবং ফাইনালি আমার মনে হলো প্রতিবেশী দেশগুলোকে চিনতাম, এবং আমি যেখানে যেতাম ওদের সব আমি জিজ্ঞেস করতাম যে তোমরা আর্ট হিস্ট্রিতে কি পড়ো, মানে সেটাও একটা অসম্ভব মজার জিনিস, কারণ আমরা আর্ট হিস্ট্রিতে এত অল ইনক্লুসিভ একটা জিনিস পড়ি, এবং আমাদের প্রতিবেশী দেশগুলোকে গিয়ে যদি বলা হয় যে মানে আমরা গান্ধারা আর্টটাও নিজের বলি, সবই নিজের বলি, মানে সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে মনে হয়। যাই হোক, আহ এইটারই সূত্র ধরে যেটা হলো 2017তেই আমার এক বন্ধু, সে উম, নেপালেই থাকে এবং আমার অনেক ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে আমার একটা কথাবার্তা শুরু হলো, এবং আমরা বলছিলাম যে আমার অনেক দিনের নিজের ইচ্ছে ছিল যে কলকাতায় একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করা যায়, মানে কলকাতায় এত বাইরের আর্টিস্ট ইত্যাদি কম আসে, এখানে যদি একটা আহ সুযোগ তৈরি করা যায় যেখানে এখানে বাইরের দেশ থেকে নানা রকম আর্টিস্টরা আসবে এবং আমাদের আর্টিস্টদের সঙ্গে তার একটা ডায়ালগ তৈরি হবে। তো আমার এই বন্ধুর নাম কুর্চি দাশগুপ্ত। ও একজন ও সেলফ টট আর্টিস্ট, এবং ও একজন থিওরিটিশিয়ান মূলত, এবং ওর সঙ্গে মিলে আমরা একটা ঠিক করলাম, একটা সিরিজ অফ কাজ করি, এবং আমরা প্রায় 8টা দেশ থেকে আমরা প্রায় 14 জন আর্টিস্টকে নিয়ে 2017তে প্রথম একটা শো করি। আমরা ঠিক করেছিলাম এই সাউথ এশিয়ান প্ল্যাটফর্ম এবং একটা যোগসূত্র যোগাযোগ আমরা তৈরি করব। প্রথম শোটা হয় 2017তে, 2018তে আমরা দুটো শো করি, এইটা দ্বিতীয় শোটা। এবং তারপরে যেটা হলো 19 সালে আমরা করতে পারিনি, কারণ তার মূল কারণ হচ্ছে যে ছবি আনা নেওয়া করা মূলত এই প্রতিবেশী দেশগুলো থেকে মানে একরকম অসম্ভব হয়ে উঠলো। মানে আমরা পাকিস্তান থেকে ছবি আনাতে পেরেছিলাম কেবলমাত্র কুর্চি কাঠমান্ডুতে থাকে বলে, ওই ছবিগুলো ভায়া কাঠমান্ডু কুর্চির হাত দিয়ে আসতো, কিন্তু আদারওয়াইজ ভারতবর্ষ থেকে পাকিস্তানে কুরিয়ার আনা নেওয়া করা যায় না। এবং ফাইনালি তারপরে দেখা গেল এত রকম মানে ট্যাক্স, এত রকম পেপার, মানে সেই গ্যালারি মানে একদম নাজেহাল হয়ে গেল, যেটার জন্য আমরা করতে পারিনি 19 সালে। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস গত বছর হলো, যেটা এবছর বুঝতে পারলাম এটার একটা গুরুত্ব আছে। সেটা হচ্ছে আমাদের সঙ্গে কাজ করেছিলেন কাবুল আর্ট কলেজের একজন প্রফেসর, তিনি আমার সঙ্গে যোগাযোগ আছে, তার উনি মাঝে মাঝে আমাকে এটা ওটা জিজ্ঞেস করতেন, যে কথাবার্তা হতো ইত্যাদি। তো
এবং আমি যেটা বুঝতাম উনি আমাকে বললেন যে আমার মানে চলো একটা ওভার দ্য জুম কিছু একটা করা যাক। এবং তারপরে আমরা যেটা বুঝলাম ওর যে আহ, ছাত্রী যারা আছে উনি তাদের না একটা প্র্যাকটিস দিতে চাইছিলেন টু মিট আর্টিস্ট, টু স্পিক ইন পাবলিক, এই ধরনের একটা জিনিস। এবং অনেকগুলো এই এই প্রোগ্রামটা আমাদের 7-8টা সেশন হয়েছিল এবং তখনও না এটা একদম প্যান্ডেমিকের গোড়ার দিকে। আমরা এটাকে পাবলিক করিনি, আমরা ফার্স্টে ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে আমরা নিজেদের মধ্যে করি আজকেরটা যেরকম হচ্ছে। আহ, তাই জন্য এটা ফেসবুক বা কোথাও ছিল না। কিন্তু এই যে মেয়েগুলো এগুলো সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি তারপরে বুঝলাম যে ওই ভদ্রলোকের ওনার নিজেকে পোট্রে করার একেবারেই কোনো রকম প্ল্যান বা উৎসাহ কিছুমাত্র ছিল না। উনি চেয়েছিলেন যে এই মেয়েগুলো একটা এক্সপোজার পাক। এবং এই মেয়েগুলো প্রত্যেকেই হচ্ছে কেউ পাকিস্তানের ইয়েতে জন্মেছে, রিফিউজি ক্যাম্পে, কিংবা একদম 2-3 বছর বয়সে চলে গেছিল, এই সদ্য দেশে প্রথমবারের জন্য ফিরেছে। এবং ওই তাদের মানে আমি তো ওদের ছবি দেখার থেকেও বেশি আমি ওদের ওইগুলো জিজ্ঞেস করতাম, আচ্ছা তারপর তোমাদের কি হলো, তারপর কি করলে, কোথায় গেলে, কি করে এলে, এরকম করে। তো তারপরে এই হলো এটা একটা অচেন যেটা রয়েছে ফর্ম বলে নাম দিয়েছিলাম, এটা গত বছরের কথা। এরপরে আরেকটা কাজে যাই যেটা নাম ডিসঅ্যাপিয়ারিং ডায়ালগস, যেটা একটা কলকাতায় আমি জানি না নবীনা গুপ্ত বলে একজন আর্টিস্ট এবং অ্যাক্টিভিস্ট আছেন, ওর একটা অনগোয়িং প্রজেক্টের এটা একটা পার্ট। সত্যি কথা বলতে কি হয়তো এই আমাদের পার্টিশনের গল্পের সঙ্গে এটার একটা ডিরেক্ট যোগাযোগ নেই, কিন্তু আমার কাছে এটা একটা খুব খুব মেজর একটা গল্প এবং এক্সপিরিয়েন্স, যেটার জন্য এটাকে আমি রাখলাম। ডিসঅ্যাপিয়ারিং ডায়ালগ এটা আমরা একটা রেসিডেন্সি করেছিলাম মধ্যপ্রদেশের আর্টিচলে। এবং এটা করার সময় আমাকে নবীনাদি বলেছিলেন যে আমি চাই তুই বাবা আলাউদ্দিন খানকে নিয়ে কাজ কর। এবং বাবা আলাউদ্দিন খানের বাড়ি মাইহারে, এই আর্টিচলটা হচ্ছে মাইহারেই আর কি। এবং আমার জন্য সেটা একটা সাংঘাতিক ব্যাপার, কারণ বিনায়কদা না জানতে পারেন, সুকন্যাদি জানেন, মানে আমি অসাধারণ সঙ্গীতজ্ঞ। হ্যাঁ, মানে হঠাৎ বাবা আলাউদ্দিন খানের মতো একজনকে নিয়ে কাজ করতে হবে আমি মানে সবচেয়ে হাস্যকর যেটা হলো, মানে আমি তখন প্রচন্ড সঙ্গীত নিয়ে পড়াশোনা শুরু করলাম, যে হিন্দুস্তানি ক্লাসিক্যালের সঙ্গে কর্ণাটকী সঙ্গীতের কি তফাৎ, ঝাড়গ্রামের উৎপত্তি কোথা থেকে ইত্যাদি। হ্যাঁ, মানে কি ঘরানা কতগুলো আছে, কোন ঘরানার কারা কি হেনা তেনা, মানে সেটা প্রচন্ড হাস্যকর, কিন্তু মানে এটা দারুণ, আমি জীবনে কোনোদিন জানতাম না। এবং যেটা হলো মাইহারে যাওয়ার পরে আমি একটু কাজগুলো দেখাই। আমি ফাইনালি বুঝলাম যে আমি না ওই বাবা আলাউদ্দিন খানের বাড়িটা দেখে আমার একটা ভীষণ রিয়াকশন হয়েছিল। এবং তারপরে বাবা আলাউদ্দিন খানকে নিয়ে পড়তে গিয়ে আহ এই এবং এইটা করছিলাম আমরা 2016-তে আমরা মাইহারে যাই। এবং বাবা আলাউদ্দিন খানের বাড়িটার মধ্যে না মানে একটা অদ্ভুত ভাইব আছে, এবং মানে ওখানে লোকজন থাকেন তো কেউ কেউ। এবং আমি না যখন তখন চলে গিয়ে আমি বলতাম আচ্ছা আমি একটু বসি এখানে, তাহলে আচ্ছা বসো কি বলবেন। কিন্তু কারণ জানতেন যে আমরা এটার জন্য এসেছি, কিন্তু মানে একটা মানে বাবা আলাউদ্দিন খানের যে গল্প সেটা আমি একটুখানি বলি, কারণ তারপর আমি এই মাইহার ঘরানাটাকে নিয়ে বেশ কিছু পড়াশোনা করলাম, অনেকজন লোকজনের সঙ্গে আলাপ হলো, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। কিন্তু 2017 সালে অ্যাকচুয়ালি আমাদের খুব প্রিয় একজন বন্ধু একদম বছরের শুরুতে হি ডিসাইডেড টু কুইট। হ্যাঁ, এবং সেটা একটা আমার মনে হয় খুব বড় একটা লাইফের এপিসোড, যেটাকে ক্রস করা খুব একটা সহজ নয়। ঠিক সেই মোমেন্টটাতে এই বাবা আলাউদ্দিন খানের গল্প পড়াটা আমার মনে হয় আমার কাছে একটা খুব মেজর একটা এপিসোড।
কারণ বাবা আলাউদ্দিন খান এমন একজন অদ্ভুত মানুষ ছিলেন যার বাড়ি হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া, যেটা ত্রিপুরা বর্ডারের কাছে। এবং উনি 8 বছর বয়সে ওনার মনে হয়েছিল যে আমার পড়াশোনা করতে ভাল লাগে না, আমি গান শিখবো। এবং গান শিখতে হলে কলকাতায় আসা জরুরি। কলকাতা কোথায়? না, কলকাতা হচ্ছে পশ্চিম দিকে। এবং উনি বাড়ি থেকে পালান 8 বছর বয়সে। আমি যেহেতু এটা স্কুলে পড়াই, 8 বছর বয়সের একটা বাচ্চার কি মানে লেভেল হতে পারে সেটা আমার না খুব ভালো মাথায় থাকে। হ্যাঁ, এবং উনি হাঁটতে শুরু করেছিলেন টুয়ার্ডস ওয়েস্ট, এবং কখনো হাঁটলেন, কখনো নৌকা চড়লেন, কখনো ট্রেনে চাপলেন, ইত্যাদি করতে করতে শিয়ালদাতে এসে নামলেন একটা 8 বছরের বাচ্চা ছেলে, কারণ উনি ভেবেছিলেন গান শিখবেন। হ্যাঁ, এবং এইটা ওনার সেই মিউজিক্যাল জার্নির যদি শুরু হয়, উনি 42 বছর বয়স অবধি শুধুমাত্র শিখেছেন। কোনোদিন কখনো ভাবেননি যে আমি পারফর্ম করব বা এটা দিয়ে পয়সা রোজগার করব বা কিছু, কারণ তার গুরুরা বলতেন যে আগে শেখো। এবং 42 বছর বয়স মানে আমার নিজেরও বোধহয় 17 সালে 42-43 বছর বয়সী ছিল। হ্যাঁ, এবং আমার যে বন্ধুর কথা বলছি তাকে আমরা ওই বয়সে দেখেছি, ইনফ্যাক্ট তার আগেই দেখেছি, মানে 42 বছর বয়সে আসার আগেই, যে অসম্ভব উৎকণ্ঠা আর্টিস্টিক কেরিয়ার কি হবে সেটা নিয়ে। সে যে চলে গেল সেই জন্যই চলে গেল কিনা, আমার ধারণা সেই জন্যই গেল। অন্য নানা রকম মতামত থাকতে পারে, কিন্তু কারণ আমাদের অনেক রকম থাকে তো লাইফ না, যিনি ভাবতে পারেন 42 বছর বয়স অব্দি আমি শুধু শিখবো, এই কথাটা না আমাকে খুব বেশি ম্যাটার করেছে আমার কাছে। এবং ওনার বাড়িতে ঢুকলে এতটা অদ্ভুত বাড়ি, মানে কিছুই না, খুব সাধারণ একটা মধ্যবিত্ত বাড়ি। এই এবং কিন্তু কি জানি না কি একটা ভাইব আছে বাড়িটার মধ্যে। হ্যাঁ, এবং ওইটা ওই যেটাকে ভালো বাংলায় সাধনা ইত্যাদি বলে না, ওইটা কোথাও একটা হন্ট করে ওই বাড়িটাতে গেলে। কারণ মানে আমি জানি না কিছু, এখনো সেই ওখানে গেলাম যখন ওরা দেখাচ্ছিলেন যে এই দেখো এই এই ইয়েটাতে বসে এইখানটাতে অন্নপূর্ণা দেবী শিখতেন, কি এখানে আলী আকবর খান শিখতেন ইত্যাদি, জানি না। কিন্তু বাবা আলাউদ্দিন খানের জীবনী পড়া এবং সেইটা সম্পর্কে পড়াশোনা করা, আমার মনে হলো যে মানে আমাকে হয়তো একটা কিছু থেকে বাঁচিয়ে দিল। হয়তো ওই ঘটনাটা খানিকটা হলেও ওভারকাম করতে বাবা আলাউদ্দিন খানই আমাকে সাহায্য করলেন। হয়তো ওভারকাম হয়তো করা যায় না, কিন্তু সেটাকে ফেস করতে সাহায্য করলেন আমার মনে হয়। এবং আমি তো ন্যাচারালি এটা মানতে পারার মতো ঘটনা নয়, যাই হোক, কিন্তু আমার মনে হয় আমাদের জেনারেশন কিংবা ফোর্থ কামিং জেনারেশনের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা বক্তব্য, যে যদি আমি ভাবি আমি আর্টিস্ট হব, তো আমার কাছে কোনটা জরুরি এবং কোথায় আমার একটা লিমিট রাখা উচিত এবং কোথায় কিছুকে ইগনোর করতে জানা উচিত। এই কথাগুলো নিজের কাছে একটু ক্লিয়ার হওয়া উচিত। আদারওয়াইজ ওই সেই পা বাড়িয়ে যায় কখনো কখনো আমার মনে হয়। এইটার শো হয়েছিল, এই কাজটার, এই ডিসঅ্যাপিয়ারিং ডায়ালগ প্রজেক্টটার বিকানির হাউসে দিল্লিতে। সেখানে আমার খুব মানে একটা টাচিং এক্সপিরিয়েন্স হচ্ছে, সারান রানী দেবী বাবা আলাউদ্দিন খানের একজন শিষ্যা। তো একদিন একজন দেখলাম এই ছোট্ট ছবিটা, হ্যাঁ, একজন বয়স্ক ভদ্রলোক এসেছেন, তারপর আমাকেই জিজ্ঞেস করলেন, বোধহয় না কেউ একজন বললো যে উনি তোমার সঙ্গে আলাপ করতে চান। তো উনি সারান রানী দেবীর স্বামী অ্যাকচুয়ালি, ওনার প্রায় 92-93 বছর বয়স। তো আমাকে বললেন যে ওনার পরিচিত কেউ এই শোটা দেখতে এসে হঠাৎ আমার কাজের মধ্যে একটা সারান রানী দেবীর ছবি দেখেছেন, যে সেইটা দেখে আমি দেখতে এলাম, কি করেছো তাই আমি জানতে চাই। করে ওনার সঙ্গে আলাপ হলো, সেটাও মজা লাগলো। এবং তারপর উনি আবার অনেক গল্প বললেন বাবার। এবং এইটা হচ্ছে বাবা আলাউদ্দিনের বাড়ি। বাবা আলাউদ্দিন খান সম্পর্কে যেরকম ওনার 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 স্ত্রীর এবং আলী আকবরের তিনজনেরই তিনজনকে ওখানেই সমাধিস্থ করা আছে এই বাড়িটার পাশে বাঁদিকে। এবং সেই ওই ছবিটা আমার কাছে নেই। ওনার সমাধির ওপরে একই সঙ্গে মানে একটা ওং লেখা আছে, এবং বাবা আলাউদ্দিন খান নাকি
মা শারদার একদম শেষ জীবনের শিষ্য ছিলেন এবং ওই উনি ছাদে বসে রোজ নামাজ পড়তেন। ওইখানে একটা খুব ফেমাস মন্দির হচ্ছে সারদা দেবীর টেম্পল, যেটা থেকেই বোধহয় মা শারদা না কি যেন নাম, হ্যাঁ মানে একটা মোট কথা খুব একটা দুর্গা মন্দির আছে, তো উনি নাকি নামাজ পড়তেন ওটার দিকে, মানে অসম্ভব যাই হোক একটা মানে ধর্মের সহাবস্থান সেখানেও। এবং খুব নানা রকম মানুষের সঙ্গে এখানেও আরেকজনের সঙ্গে আলাপ হলো। খুব আলাদা করে বলতে চাই, এই আমার যদি কার্সারটা দেখতে পাও, এই যে মানুষটি মাইহার ব্যান্ড যেটা এখনো আছে, যেটা মাইহার ব্যান্ড তৈরি করেছিলেন বাবা আলাউদ্দিন খান, এটা তার 5th জেনারেশন যেটা এখনো চলছে। তো এই ভদ্রলোক এনার নাম অশোকজি। অশোকজি হচ্ছেন তবলা বাজান মাইহার ব্যান্ডে। তো মানে মাইহার ব্যান্ডটা একটু আমার মনে হয়েছিল ভীষণ, ওরা এখন একটা সেই সরকারি চাকরির মতো করে, একটু বোরিং টাইপের। কিন্তু এই ভদ্রলোক মানে মানে একমাত্র লোক যার মধ্যে একটা প্রচন্ড আর্টিস্টিক জিল আছে আর কি। হ্যাঁ, এবার উনি আমাদের বলেছিলেন যে আচ্ছা আমি তোমাদের কি কি শোনাবো, হানা টানা এই গান এই রাগ ওই রাগ শোনাতে ইত্যাদি। তারপর বললেন যে আচ্ছা মল্লার রাগ শোনানো যাক। তারপর বললেন যে আচ্ছা আমি এটা বাজাচ্ছি আমরা, কিন্তু আমাদের এরকম 2-3 বার এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা একবার আমরা মহাজাত বাজিয়েছিলাম, এবার 1 হাঁটু জল হয়ে গেল। তো ওরা খুব হাসাহাসি হলো, তারপর ওরা আমাদের মামাল শোনালেন। তো সেটা শুনে টুনে তারপর আমরা যাচ্ছিলাম মাইহার থেকে একটু দূরে একটা পুরনো মন্দির আছে সেটা দেখতে। সেটা দেখতে যাওয়ার পথে এমন বৃষ্টি হলো, এবং তারপর বিকেল বেলা উনি ফোন করে এত হাসছেন যে আমি বলেছিলাম তোমাদের এরকম কিন্তু হবে, হ্যাঁ এরকম কিন্তু আগেও হয়েছে। কিন্তু আমি বললাম যে আমাদের একটা গল্প বলার মতো ঘটনা ঘটলো যে মিয়া মল্লার শুনে বৃষ্টি এলো। যাই হোক, তো এই হলো সেই ডিসঅ্যাপিয়ারিং ডায়ালগের গল্প। এর পরে আরেকটা কাজ যেটা আমি করেছিলাম, ওটা 2018 সালে দিল্লিতে ল্যাটিটিউড 28-এ এই কাজটা ডিসপ্লে হয় এবং পরে হংকং এ ডিসপ্লে হয় এই কাজটা। এটা হচ্ছে এরা আমাকে বলেছিলেন, এটার কিউরেটর ছিলেন অদ্বৈত সিং, এবং অদ্বৈত সিং বলেছিল যে আমরা চাই মডার্ন মিথস নিয়ে কাজ করতে। এবং আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মডার্ন মিথোলজি বাংলার, কারণ এই বাংলাটাই আমি বুঝি, এটার একটা 5খানা ছোট ছোট বই আছে যেটা আমি একটা সেট তৈরি করেছিলাম 5টা খুব পরিচিত ফ্রেজ নিয়ে, যেগুলো আমাদের জীবনের একদম অঙ্গ বলা যেতে পারে। একটা যেরকম আছে বাঙালির ফুটবল, দ্বিতীয়টা ছিল ঋত্বিক না সত্যজিৎ যে চিরন্তন ঝগড়া যা কোনোদিন শেষ হবে না, আরেকটা ছিল হচ্ছে নেতাজি ফিরে আসবেন, হ্যাঁ এই যে কথাটা চলতে থাকে। যেটা আমার সবচেয়ে পছন্দ ছিল সেটা হচ্ছে কলকাতার কিচ্ছু হবে না, এই যে ফ্রেজটা আছে, হ্যাঁ যে সবাই পালাও এখান থেকে কিছুই হওয়ার কোনো জো নেই। এবং লাস্টটা ছিল দুর্গাপুজো নিয়ে যে আসছে বছর আবার হবে। এরকম 5টা খুব চলতি কথা যেটা আমাদের জীবনে অত্যন্ত সম্পৃক্ত, সেইটা নিয়ে করেছিলাম। আচ্ছা আমি তো প্রচন্ড লম্বা কথা বলছি। হ্যাঁ আচ্ছা, আর এর পরে কোনো অসুবিধা নেই, যেরকম ভাবে বলতে চাস আর দেখাতে চাস কোনো আচ্ছা না অসুবিধা না আমার মনে হয় শেষ হয়েছে থ্যাঙ্কফুলি। 2019-এ আরেকটা আমরা প্রজেক্ট শুরু করলাম, এটা হামদস্তি বলে একটা অর্গানাইজেশন আছে ওদের সঙ্গে, যেটা প্যান্ডেমিকের জন্য যেটা লাস্ট পার্টটা আর কমপ্লিট হলো না। এটা হচ্ছে এই হামদস্তিরা অ্যাকচুয়ালি এটা ওদের 3rd এডিশন ছিল, চিতপুর লোকাল বলে একটা। এরা হচ্ছে কলকাতার সবচেয়ে পুরনো অঞ্চল যেটা চিতপুর, সেইখান এবং তার সংলগ্ন এলাকা জুড়ে ওরা নানা রকম পাবলিক আর্ট প্রজেক্ট করতো। এই কাজটা আমি করতে শুরু করেছিলাম, আমার এক বন্ধু আছে যাদবপুর ইউনিভার্সিটির ফিল্ম স্টাডিজ এর প্রফেসর ডক্টর মধুজা মুখার্জি, ও আর আমি একসঙ্গে করতে শুরু করেছিলাম। তো আমরা যেটা করেছিলাম, কারণ এই অঞ্চলের মধ্যে আমরা যেটা যে জায়গাটা বেছেছিলাম অ্যাকচুয়ালি সেইটা হচ্ছে ওখানকার ওই কলেজ পাড়া আর কি, এদিকে বেথুন কলেজ, ওদিকে ওই হস্টেলটাও কি যেন নাম, মানে হেয়ার স্কুল এবং হেয়ার স্কুলের হস্টেল, এবং মানে ওই ওই অঞ্চলটায় গিয়ে যে হস্টেলটা ছিল, প্রথম কথা আমার যেটা মনে পড়লো যে
অপুর মেস বাড়িতে থাকা কলকাতায় এসে, হ্যাঁ, ওই আর্মহার্স্ট স্ট্রিটের হস্টেল। এবং তারপরে আমরা এই মেস বাড়ি ইত্যাদি নিয়ে আমরা দুটো সেট কাজ করেছিলাম। একটা কিছু জিন আর্ট করেছিলাম নানা রকম মেস বাড়ি, সাহিত্যে, সিনেমায়, রিয়ালিটিতে ইত্যাদি, সেইটা নিয়ে। এবং তারপরে একটা ছোট ভিডিও করতে শুরু করেছিলাম। তারপরে আরেকখানা পার্ট ছিল যেটা ফাইনালি আর করা হলো না, আর তো জানি না সেটা হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, তো এই সব এইটারও যেটা ছিল ওই রাস্তাগুলোয় ঘুরে বেড়ানো এবং তার হিস্ট্রি গুলো খুঁজে বার করা, এবং ফাইনালি আমার নিজের খুব প্রিয় জিনিস যেটা সাহিত্য এবং সিনেমার রেফারেন্স খুঁজে খুঁজে বার করা, এইগুলো করতে করতে ফাইনালি তারপরে 2019-এই একজন আর্ট হিস্টোরিয়ান আছেন কলকাতাতে, ডক্টর রাজশ্রী মুখোপাধ্যায়। উনি আমাকে বললেন যে পার্টিশনের গল্পের ওপর একটা কাজ করতে। এবং আমি প্রথম যেটা হলাম যে এই এত বছর ধরে, এই 6-7 বছর হয়ে গেছে 2012-তে উর্বশী বুটালিয়ার বক্তৃতা শোনার পরে, আমি নিজে কখনো করিনি, কারণ আমি নিজের কাজ, সেটা বই হতে পারে কিংবা ভিজুয়াল আর্ট হতে পারে, অডিও লাইব্রেরি, বেশি। তো আমি ভাবছিলাম যে আমি কি করি তাহলে। এবং ওই যেটা আমার মনে হয় এই পার্টিশনের স্টোরিতে ফাইনালি আমি বেছে নিয়েছিলাম আমার কোর ক্যারেক্টার হিসেবে ঋত্বিক ঘটকের 3টে সিনেমাকে। এবার আমার কাছে অনেকগুলো খুব মানে এটার জন্য ইন্টারেস্টিং জিনিস। 1 নম্বর হচ্ছে যে মানে আমার যদি পার্সোনাল গল্প না থাকে, আসলে আমি তো একাডেমিশিয়ান নই, হ্যাঁ, তো মানে আমি একাডেমিক ভাবে এটাকে দেখাতে পারার মতো সত্যি কথা বলতে কি রিসার্চ ওয়ার্ক আমার নেই। কিন্তু একখানা এমনি পড়াশোনা যেটাকে বলে, আমার খুব ইন্টারেস্টিং যেটা হলো এই পার্টিশন সংক্রান্ত জিনিসের জন্য আমি রিয়েলাইজ করলাম আমি নিজেকে কিন্তু মানে একদম মানে 100% বাঙালি মনে করি, হ্যাঁ, এবং বাংলা ভাষাটা আমার ভালো লাগে, কমফোর্টেবল লাগে। কিন্তু আমি বুঝলাম যে আমার নিজস্ব একটা পেরিফেরি আছে, হ্যাঁ, যে এবং এই যে আমার নিজস্ব পেরিফেরি অফ এই যে আমাদের যেটা সাহিত্য, সিনেমা, গান ইত্যাদির যে ধারণাটা, যেটা খুব বেশি মাত্রায় হয়তো শহুরে, হয়তো খুব বেশি মাত্রায় শান্তিনিকেতন কেন্দ্রিক, হ্যাঁ, এই সেটার বাইরে যে বিশাল একটা বাংলা সংস্কৃতি, হ্যাঁ, এক তো বাংলাদেশের আমরা কতটুকু জানি আজকে, মানে সত্যি সত্যি তো আমাদের মন ভাগ হয়ে গেছে না। এবং এই মানে দেখবে যে এমনিতে পলিটিক্যালি বাংলাদেশ ভারতবর্ষ যতই বন্ধু রাষ্ট্র হোক, মানে একদম কেউ কাউকে পছন্দ করে না, হয়তো করার খুব একটা কারণও নেই, দুপক্ষর কথাই আমি বলছি। কিন্তু মানে এই যে আমাদের মনটা ভাগ হয়ে গেল না ফাইনালি, তো সেটা মানে বাংলাদেশিরা প্রথমে বলবে আচ্ছা তুমি তো ইন্ডিয়ান, হ্যাঁ, মানে আমি বৃত্ততে প্রথম যখন গেছিলাম আমি নেবে বাংলায় কথা বলেছি, আমার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আচ্ছা তুমি বাংলা জানো? আমি বলছি, বাংলা জানি না, আমি তো বাঙালি। হ্যাঁ, তখন বলছে আচ্ছা আমরা তো ভেবেছিলাম তুমি ইন্ডিয়ান। হ্যাঁ, তো উম, এ- এবার তারপর বলছে যে সত্যি এখানে এত ইন্ডিয়ান আসে, কিন্তু মানে আমি দ্বিতীয় বাঙালি ছিলাম যে বৃত্ততে গেছিলাম তখন। কিন্তু আহ, আমি প্রথমবার পড়লাম এই পার্টিশন সংক্রান্ত কৌতূহলের জন্যই, ধরো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, হ্যাঁ, অথবা তানভীর মোকাম্মেলের ডকুমেন্টেশন। আমি তো কোনোদিন জানতামই না সেগুলোর কথা, হ্যাঁ। এবং প্রথমবার আমি আর মানে অনেক কিছু না নতুন জিনিস আমি পড়লাম, যেটা এত বছর ধরে আমি কোনোদিন পড়িনি। যেরকম এই কথাটা আমাদের মধ্যে একটা এমনি নর্মাল চালু কথা আছে যে পার্টিশন সংক্রান্ত দুজন খুব ইন্টেন্স আর্টিস্ট আছেন, পূর্ব দিকে ঋত্বিক ঘটক, পশ্চিম দিকে সাদাত হাসান মান্টো। হ্যাঁ, প্রথম আমি মান্টো পড়লাম এবং মান্টোর সূত্র ধরে আমি প্রথম ইসমাত চুগতাই পড়লাম। এবং
সত্যি কথা বলতে কি, আমি ঋত্বিক ঘটক নিশ্চয়ই দেখেছি, আমি ঋত্বিক ঘটকের ভক্ত নই সেভাবে কোনোদিন। এত ইন্টেন্সলি ঋত্বিক ঘটক আমি কোনোদিন দেখিনি, এই কাজ করার জন্যই সেগুলো দেখলাম, এবং সেটাও একটা সেই ঘোর উপস্থিত হওয়ার মতো হলো। এবং তারপরে আমি বুঝলাম, আমি এই প্রথম এই কাজটা দেশভাগ মন ভাগ একটা অ্যাকর্ডিয়ন কাজ করেছিলাম, ওই দুটো তিনটে পাতা আমি খুব কনসিয়াসলি করলাম যে আচ্ছা আমি না খুব আমার নিজের কোমল গান্ধারটা বেশি পছন্দের, তো কোমল গান্ধারের কিছু কিছু জিনিস আমি ব্যবহার করব। কোমল গান্ধারের ভিতরে যে নবান্ন নাটকের রেফারেন্স আছে সেইটাকে আবার আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করব। আহ, উম, প্রচুর ভীষণ দারুণ ডায়ালগ, যেগুলো হার্ট টাচিং ডায়ালগ, সেগুলোকে ব্যবহার করব। এবং তারপরে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি আমার এই কনসেপশনটাই ভুল, যে আমার পার্টিশনের সঙ্গে আমার পারিবারিকভাবে সম্পর্ক নেই। মানে সারা জীবন বাংলায় থাকলে এবং এখানে বড় হলে বাই ডিফল্ট পার্টিশনটা আমাদের জীবনে সম্পৃক্ত। হ্যাঁ, আমার নিজের না হলেও পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কোনো আত্মীয় কারুর না কারুর সঙ্গে আমাদের প্রত্যেক দিনের কথায় ফুড হ্যাবিটে এভরি টাইম উই রেফার দিস পার্টিশন। হ্যাঁ, যেটা আমি আলাদা করে রিয়েলাইজ করিনি, কারণ এই কাজটা করতে গিয়ে আমার মনে হলো আমার মানে এক্সট্রিম বাঙালি সত্তা যা হতে পারে আমি সব দিতে শুরু করলাম সেটার মধ্যে। এবং তারপরে আরেকটা ট্রিপটিক করেছিলাম যেটা লালনের গান, মানে হ্যাঁ, এবং কোনোদিনই নই, কিন্তু বারবার কত গানের যে রেফারেন্স আমার কাছ থেকে আসতে লাগলো, এই মানে কত গান মনে পড়লো এবং আমি শুনে নতুন করে বুঝতে পারছি এর মধ্যে কিছু আছে। এবং তৃতীয় যে সেটটা করে আরেকটা কাজ করেছিলাম, সেটাও একটা শঙ্খ ঘোষের কবিতা থেকে, আমরা কারা বাস্তুহারা। আহ এইটা হচ্ছে সেই কাজের কয়েকটা স্নিপেট, আবার ফিরে যাওয়া সেই ঋত্বিক ঘটকে অথবা শঙ্খ ঘোষে। এবং এই সেই শো যেটা গত মাসে হলো 17 থেকে 29 আগস্ট, বিনায়ক দাকে দেখা যাচ্ছে এখানে। তো ফাইনালি সেটা হলো, মাচ অ্যাওয়েটেড, কারণ আমার নিজের মনে হয় যে এটা করে আমি ফাইনালি এই মানে আশা করি ফাইনাল নয়, এটার আরো খানিকটা রাস্তা বাকি হোপফুলি, কারণ আরো কিছু জিনিস আমার মনে হচ্ছে। প্রচুর প্রবাদ প্রবচন শিখলাম, যেমন মিহির সেনগুপ্তের সিদ্ধিগঞ্জের মোকাম, এই যে লোক সংস্কৃতির বিশাল যে একখানা বিস্তার। হ্যাঁ, সত্যি কথা, আমি সারা জীবন শহরে থেকেছি, আমার জানার সোর্সটাই বা কি, আমার সেরকম পারিবারিক মানে আহ, গ্রামগঞ্জের সঙ্গেও যেরকম রিলেশন নেই, গানের সঙ্গেও সেরকম রিলেশন নেই। আমার বাড়িতে সকলেই সব সায়েন্স ইত্যাদি পড়াশোনা করেন, তো আহ, আমি ভাবলাম যে অন্তত এটুকু পৌঁছানো গেল, হয়তো আর একটু ভেতরে ঢোকা যাবে তার। এই কাজগুলো করতে করতে যেটা হলো, আহ, সেটা আমার এই 2018-19 সাল থেকে মনে হতে শুরু করেছে যে আমি এত অন্য লোকের কথায় কাজ করছি। হ্যাঁ, প্রত্যেক সময় লোকে বলছে যে যখনই কারুর কিউরেশন কিংবা কোনো একটা স্পেসিফিক প্রজেক্টে কাজ করা, তার একটা নির্দিষ্ট থিম থাকে, সেই অনুযায়ী কাজ করা। আহ, মানে আমি কি ভুলে গেলাম নিজের গল্প বলতে? হ্যাঁ, মানে আমার এই 10 বছর আমি নিজের কোনো কথা বলিনি। হ্যাঁ, মানে কিছুই কি তৈরি হলো না? এবং সেইখানে আমার মনে হচ্ছে, জানি না, ফাইনালি আমি আবার হয়তো এইটাতে ব্যাক করলাম। এবং আমার একটা সোলো শো হওয়ার কথা আছে সামনে, হয়তো এই বছরের শেষে হবে, যদি প্রচন্ড কোভিড না হয়, তো নয়তো আগামী বছরের শুরুর দিকে কখনো হবে, যেখানে আমি আবার এই ইমেজটাতে ফিরে এলাম আমার মনে হয়। এবং সেটা আর শুধুমাত্র আত্মকথন থাকলো না হয়তো, কারণ আমার মনে হয় আমি নিজেও মানুষ হিসেবে অনেকখানিটা পারিপার্শ্বিক ইত্যাদি সমস্ত কিছু নিয়ে সচেতন হয়ে গেছি, কিন্তু তাও একদম ব্যক্তিগত নিজের কথাও তার মধ্যে কিছু থাকতেই থাকে, যেটা এত বছরের মধ্যে আর বলা হয়নি। তো সেই কথাটা বলতে গেলাম যখন, বারবার এই ইমেজটাতে আমি আবার ব্যাক করলাম। 2013-তে করেছিলাম এই ইমেজটা, আমি বহুবার ব্যবহার করলাম তারপরে আবার। তো যেটা হলো যে আমার ধারণা এটা একটা অংশ একখানা জার্নির,
তারপরে জানি না এবার সামনের এরপরটা কি হবে এখনো বুঝতে চেষ্টা করছি এই আর কি। হুম।